আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ ফরিদ ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকের শুভেচ্ছা। ভালো আছি, আগের চেয়ে একটু ভালো আছি। আপনি দেখেছেন তারেক রহমান কি বয়ান দিয়েছে, সালাউদ্দিন সাহেব কি বয়ান দিয়েছে, আপনি দেখেছেন। এই বয়ানের ভিতরে প্রমাণ করে মুখোমুখি হতে হবে। তবে এটা ঠিক যে যে দেশে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, অগণিত নারীর সম্ভ্রমের বিনিময়ে আমার এই বাংলাদেশ কেনা, এই বাংলাদেশে ৭১-এর মতো পরাজিত শক্তিরা আবার পরাজিত হবে। কিন্তু সমস্যা হলো আমাদের অনেক মূল্য দিতে হবে আবারও। আমাদের একবারই মূল্য দেওয়ার কথা ছিল ৭১-এ, কিন্তু আমাদের কেন যেন মনে হচ্ছে আবারও আমাদের অনেক মূল্য দিয়ে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের পতাকা, আমাদের সার্বভৌমত্বকে আমাদের করে নিতে হবে অনেক মূল্য দিয়ে মনে হচ্ছে, এবং অলরেডি অনেক মূল্য দেওয়া হয়ে গেছে। আপনি দেখেন এই ২ বছরে প্রায় কত কত শত লোক মারা গেছে, প্রতিদিন ১০-১২ জন মারা যাচ্ছে। এর মধ্যে ১০ জন হলে ৮ জনে আওয়ামী লীগের পক্ষের বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এটা কিন্তু জামাত শিবির মারা যাইতেছে না, কে মারা যাচ্ছে? যারা মুক্তিযুদ্ধের পক্ষের। তো এই জিনিসটা একটা পর্যায়ে বাংলাদেশে আওয়ামী লীগের কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা, তাদের কিন্তু মোল্লাদের ডর শেষ হয়ে গেছে। তারা কিন্তু ওই যে মোল্লাদের কথা না শুনলে বেহেস্তে যেতে পারবো না, এই ভয় কিন্তু মোটামুটি একটা কাজ ভালো হয়েছে। আগে যে আওয়ামী লীগের লোকদের যে একটা ভয় ছিল যে মোল্লাদের যদি একটা চটকানা দেয়, দাড়ি ধরে যদি একটা টান দেয়, কান্ডা ধরে দুটো চটকানা দেয়, বা কোনো মৌলবীর পাশায় যদি একটা পিএল দেয়, বা ঘেঁটি ধরে ঘোরায়, বা জুতার মালা দেয়, তাহলে তো বেহেস্তের নাম কাটা যাবে। এই ভয়টা এখন চলে গেছে। এবং এটা কারা করেছে জানেন? এই মোল্লারাই করেছে। এত অত্যাচার নিপীড়ন করেছে যে এই মোল্লাদের কপালে কিন্তু শনি আছে। এদের মসজিদ থেকে ঘেঁটি ধরে বের করে করে মানুষ পিএল দিবে পাবলিকে, এই মোল্লাদের, এই রাজাকার মনে করেন কি, আপনি কি মনে করেন আফসারি কোনোদিন ওয়াজ করতে পারবে? মৌলানা গাবগাছি কোনোদিন ওয়াজ করতে লাইথে দেনা হবে? এ আফসারিরা উষ্টাবে পাবলিক, এ হামকুল্লাহ ফাহমকুল্লাহ বালাজারি খালাজারি ফুটবলের মতো সটাবে পাবলিক এদের, এই মৌলবীদের। এদের ওয়াজ করতে দিবে? মনে করছে মৌলবীদেরই আর ওয়াজ করতে দিবে না বলে, কারণ ওরা জানে যে ভেতরে ভেতরে এরা কি। এরা কিন্তু বুঝে গেছে, এরা যতই আমাদের গালি দেয়, এরা কিন্তু এখন বুঝে গেছে যে আমরা যা বলি তা কিন্তু সত্য। কে এই যে বন্ধু, কে শত্রুটা বুঝলে ভালো। হ্যাঁ, এটা বুঝবে, কিন্তু যদিও কেউ কেউ সন্দেহ করে বুঝবে না। কিন্তু আমার কেন যেন মনে হয় এরপরেও যদি আকল্লা হয়, তা আকল্লা আপনার কবে হবে? আর কবে হবে? এরপরে যদি ভুল করে আগামীতে যদি আবার কোনো ৫ই আগস্ট আসে, ফিরে আসে আওয়ামী লীগের জীবনে, বাংলাদেশের জীবনে, আওয়ামী লীগ তো বন্ধু খুঁজে পাবে না, পাবে না। তার নিজের দলের লোকই সে খুঁজে পাবে না। অন্য তো দূরের কথা, যারা আওয়ামী লীগ করে না তারা তার কোনোদিন তার পক্ষে টু শব্দটি করবে না। হয়তো আওয়ামী লীগের বিরোধিতা করবে না, কিন্তু টু শব্দটি স্পিকটি নট হয়ে যাবে, সবাই একেবারে শাটডাউন করে দেবে তাদের মত, কোনো কথাই বলবে না। আর মনে রাখবেন, আপনার বিপদে আপনার বন্ধু যদি কথা না বলে, মুখটা বন্ধ রাখে, আপনার ১০টা শত্রুর চাইতে তখন বেশি করতে হবে। যদি তারা বুঝে ভালো, না বুঝলে না তাদের অস্তিত্ব থাকবে, না বাংলাদেশের অস্তিত্ব থাকবে। তবে একটা জিনিস কি জানেন, আমার কেন যেন মনে হচ্ছে এই ২৪ জুলাইয়ের ৫ই আগস্ট হওয়া দরকার ছিল। আপনি দেখেছেন কোট্টায়ালা রাজাকারদের আমরা এবার চিনতে পারছি, কলমালা রাজাকার এবার চিনতে পারছি। আগে তো শুধু মোল্লাদের চিনতাম। আমরা ওটাতে যাচ্ছি, শেখ ফরিদ, ওটাতে যাচ্ছি। আমরা একটু সাধারণ মানুষের কথা শুনি, তারা আসলে কি বলছেন। আমরা আমরা রাখছি আপনার জন্য শেখ ফরিদ ভাই। মানে আপনার খাওয়ান আছে। পুলিশ যে মারছে, পুলিশ বিচার করবো কেডা? এত পুলিশ মারছে, পুলিশ মেরা ঝুলাই দিছে, এটি বিচার করবো কেডা? কোনো বিচার নাই, এটির বেলার বিচার নাই। আর সরকারে মারছে, এটি বিচার হয়ে গেছে না? এটাই বাংলাদেশ নাকি পুলিশের বিচার? জি, পুলিশের বিচার যাচ্ছি। পুলিশের মারছে যে, এগুলো বিচার কি? যাত্রাবাড়ি পুলিশ ঝুলে রাখছে, এগুলোর বিচার কই? এগুলো বিচার নেই। পুলিশ আগুন দা ধরা দিচ্ছে, এগুলো বিচার কই? থানা পুলিশ পুরে আলাইছে, এগুলি আবার কয় ক্যান্টনমেন্ট উড়াই দেব। এটি তো বাইকে গেছিল, অস্ত্র লুট দিলা কেডা করছিল থানার থেকে? আওয়ামী লীগ তো বাইকে গেছিল, অস্ত্র লুট করছে কেডা? এটা তাইলে ধরা পড়ছে, সেনাবাহিনী কিছু করছে, আর তো ধরা পড়েই নি। দেখবেন কিছু কিছু জায়গায় দিনে দুপুরে মার্ডার হইতাছে এগুলা পোস্টমর্টম লাশগুলা কবরের থেকে উঠে পোস্টমর্টম করুক, এগুলি সব তদন্ত বাইরে যাব সঠিকভাবে। তদন্ত করলে কি হবে? কি হবে এটা তো জনগণ দেখবো কি হবে। কে মারছে, শেখ হাসিনা না অন্য কেউ? এটা এই তথ্য বাইরে তো তদন্ত সঠিকভাবে তদন্ত করলে, এটা ঘুষের মাধ্যমে তদন্ত ঘুরে দিলে দেব না। বাংলাদেশে যে ক্ষতি চায় সেই করছে এই ষড়যন্ত্র। আর এটা যে কোনো আমরা রাজনীতি করলে আমরা কইতে পারতাম, আমরা সাধারণ জনগণ আমাকে ভালো চায় না, এইটাই আমরা বুঝতে পারি। আমরা যেন উন্নত হইতে চাইছিলাম, হইতে পারলাম না, এটা অনেক পিছে ফালানির লিগে আমাকে এরকম ঘটনা করেছে। আমাকে একবারে বাঙালি সবার পুলিশ যে মারছে, পুলিশ
সাধারণ মানুষের কথা আমরা বোঝার চেষ্টা করি। আমরা দেখছি আচ্ছা এই সাধারণ মানুষ বলে দিছে আপনি যে কথাগুলো বলতে চাইছিলেন, সাধারণ হুম, মানুষ বুঝে গেলে এটা হচ্ছে কিন্তু একটা দলের জন্য বড় শক্তি এবং অপশক্তিদের কাছে অবশ্যই সবচেয়ে ভয়ের কারণ। এবার হচ্ছে অবশ্যই রাজাকারের বাচ্চা, সেই রাজাকার দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে কলকাতায় জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী যার সাথে আল্লাহর ডিরেক্ট কানেকশন, রাজাকার সাইদির যেরকম চাঁদে দেখা যায়। তো সে কলকাতায় মানে সারাদিন ভারত বিদ্বেষ দেখায় ওরা কলকাতায় যায়। এটা কি আসলে এটা ৩০ জনের ছবি। এটা কি আসলে রয়্যাল এজেন্ট কিনা আমি দেখি আচ্ছা। আর এই যে আপনার ভাবির পোলা মানে ভাবির জামাই রাজাকার, আর এই ভাবির পোলার চেহারাটা দেখেন। মানে ছালনাই কুত্তার নাম রাখছে বাঘা। তুই বেটা হুম। বাংলাদেশের, তোরে ইরানিয়ানরা কি মনে করে, তোরে মানুষ মনে করে, মুসলমান মনে করে। যাই হোক, দাঁত দুইটা বাইর করে মনে হচ্ছে বাবা খাইয়া মানে কি না কি যেন খায়, ওই লাল হইয়া যায় কি খাইলে, ফেন্সি ডিল তার জন্য কি। তো দেখেন দাঁতের অবস্থা দেখেন আর তার ভাব দেখেন, সে টেলিফোনে একটা কাজে, এই যে আপনার ভাবির পোলাদের অবস্থা। এবং তারপরে এই যে এদের বাপ যারা, তাদেরকে এই যে মিলিটারি থেকে আপনি বলছিলেন না, এই যে গুমের নাটক করা এরা, গামছা সেই বাটপার আর হাসিনুর রহমান, হ্যাঁ? তো তাদের এই এটা যে আরেকটা ইয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ? এটা আরেকটা তো ব্যাপার। জি। এগুলো নিয়ে একটু, এবং আপনি যে যে বদমাশের কথা বলছিলেন মহিউদ্দিন আহমদ, এই যে কলম সন্ত্রাসী, কলম কলম সন্ত্রাসী, সে বলছে ফিরে দেখা ইতিহাসের দীর্ঘতম জুলাই। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান ভেঙে গেল, জন্ম হলো বাংলাদেশের। কেন এটা হলো? এখানে আছে ষড়যন্ত্র তত্ত্ব। হুম, পাকিস্তান তো সোনার দেশ ছিল, সোনার দেশ। এখানে হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বটা বলছে। পাকিস্তান তো সোনার দেশ ছিল, দুধ আর মধুর নহর বয়ে চলতো। পাকিস্তানের শত্রুদের এটি সহ্য হয়নি। সোভিয়েত তার ভূ রাজনৈতিক স্বার্থে ভারতকে দিয়ে পাকিস্তান ভেঙে দিয়েছে। দেশের মানুষ এটি চায়নি, পাকিস্তানের বিরুদ্ধে মানুষের কোনো ক্ষোভ ছিল না। এটি ষড়যন্ত্র তত্ত্ব হিসাবে একটু পেঁচাইয়া বলছে, বাট এটা তারই কথা বলে মনে হচ্ছে। এই কলম সন্ত্রাসী এবং আপনার ভাবির পোলামাইয়া এবং এই আসমান কান্দে না, একটু দেখে নেই ভাই, এটা না দেখলে না আমার একটু শরীরে তেল দেখান আসে। দেখান বুকগুলো জজরা হয়ে গেছে, জজরা না ঝাঁঝরা। অভিশাপ আসমান কাঁপে না, অভিশাপে আসমান কাঁপে। ২ লাইন বাংলা বলতে পারে না, শিক্ষক দাবি করে। আর এই আপনার ভাবির পোলার এই জুতা দেখেন, হ্যাঁ? আর জুতা থেকে এখন কি হইছে? ফকিন্নির পুতগুলো। আচ্ছা বলেন এদের আর না দেখে আপনি এই পুরো জিনিসটা যদি র‍্যাপ আপ করে দিতেন, আমরা শেষের দিকেই আছি। জি। প্রথমত হলো যে একজন দর্শক লিখেছে আপনার টি-শার্টে যে লেখা আছে ধোকা দিলা, বলে যে এটা মার্কেটে চলে যাবে, এটা একটা স্লোগান হতে পারে। ধোকা দিলা। একজন দেখলাম কমেন্টস বক্সে আপনার এটা একটা বাংলাদেশ, একদম বাংলাদেশ থেকে আসছে, আমার প্রিয় মানুষ পাঠাইছে। ফাইন ফাইন। ধোকা দিলা আসলে উপরে আরেকটা লিখে দিতেন ২৪শে জুলাই ধোকা দিলা আরো ভালো হইতো। ঠিক আছে, ৫ই আগস্ট ধোকা দিলা আরো ভালো হইতো। যাই হোক, ওটা লেখার দরকার নেই, ধোকা দিলা এটি ভালো লিখেছেন, চমৎকার। যেটা আপনি বললেন এই যে কর্নেল হাসিনুর, এটা হলো এক বাটপার। এরা হলো বাই চান্স মুক্তিযোদ্ধা, আসিল পাকিস্তানের চর মুক্তিযোদ্ধা সেজে মুক্তিযুদ্ধ করেছে। যেমন একটা মেথর আখতারুজ্জামান এখন জামাতের আমির হইতে যাইতেছে। কর্নেল অলি একটা বাটপার। সেনা মোল্লা মিলিটারিদের আমি বিশ্বাসই করি না। আমি যদি ১০০ জন মিলিটারি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে, আমি ধরে নিব ৯০ জনই ছিল মুক্তিযুদ্ধ বিরোধী, তারা বাই চান্স মুক্তিযোদ্ধা। কারণ হলো তাদের হাতে বন্দুক ছিল, তো কাম তো নাই কোনো। ডাকাতের হাতে যদি অস্ত্র থাকে, সে তো ডাকাতিতে নামবে সুযোগ পাইলে। ওই হিসেবে তারা কোনো আদর্শ থেকে তারা মুক্তিযুদ্ধে যায়নি। বলছে যে যেহেতু ট্রেনিং আছে, চল মাঠে নেমে যায়। কোনো আদর্শ থেকে তারা বদমাইশি যায়নি। কারণ এরা তো ছিলই পাকিস্তানের মিলিটারি, এরা তো বাংলাদেশের মিলিটারি ছিল না। তবে এই মিলিটারি যারা এই হাসানুর হলো তাদের একজন। এই কর্নেল যেটা কত বড় বাটপার, এদের আবার নতুন করে এদের কিন্তু চাকরি চলে গিয়েছিল। প্রিয় দর্শক, হয়তো আমরা শেখ ফরিদ ভাইকে কোনো কারণে হারিয়ে ফেলেছি। আমরা চেষ্টা করব তাকে ডাক্তার কানেক্ট ভুলে করার। গেলাম না, এটা অধ্যাপক না কি যে টাকা ফেরত নিতেছে না, এই টাকা আবার আমরা ফেরত নিব। গোলাম আজমের পুত কিভাবে ১ কোটি টাকা নিয়ে লন্ডন যায়, ওটা আমরা দেখবো। গোলাম আজমের ২ পুত কিন্তু লন্ডনের মানে ব্রিটিশ নাগরিক, এটা ব্রিটেন থেকে লোকজন আমাকে বলছে। আর ২টা বাংলাদেশে আছে আপাতত। তো এদের তো ফাত্রামি, এদের তো জানেন এদের বিভিন্ন অপশন থাকে। এরা টিকটিকির মতো বিভিন্ন জায়গায় ডিম পারে রাখবে, একটা ঘরের বিভিন্ন জায়গায়, এক জায়গায় রাখবে না। জানে পোলা পানে তো নিয়ে নিবে, তা বিভিন্ন জায়গায় আন্ডা বেড়ে রাখে, টিকটিকি ডিম, জামাতির টিকটিকি ডিম বিভিন্ন জায়গায়। আর ভাবির পোলা জনগণ বলেই দিয়েছে। আর এই যে মহিউদ্দিনের যার নাম দেখাইলেন, এই বাটপার যেটা, এরা দেখেন এটা কিন্তু মনের মাধুরী মিশিয়ে এটা একটা ফরমাইশি লেখা। মানে শুধু একটা কথাই বলা বাদ রাখছে যে পাকিস্তান আমলে আল্লাহ বাতটা হুরো দিয়ে রাখছিল, এই কথাটা বলা বাদ রাখছে। মধু নদী মানে এইরকম ঠাড়া বড় মিথ্যা কথা এই খালেদের মতো। এই বুদ্ধিজীবী ভাই বিশ্বাস করেন, আমার রাজনীতিতে আসার শখ ছিল, আপনিও জানেন, আপনারও কথা দিয়েছিলাম রাজনীতিতে যাব, কিন্তু
যেই দিন মির্জা ফখরুল সাহেব বলেছে যে 17 বছরে আওয়ামী লীগ যা করতে পারে না 3 মাসে করছে, আমি ভয় পেয়ে গেছি। আমি বললাম আমার পক্ষে রাজনীতি সম্ভব না, এরকম ঠাড়া পড়া মিছা কথা করা সম্ভব না। তারপরে শখ হইলো যে অন্তত বুদ্ধিজীবী হইতে পারো, যে বয়স হয়েছে আরো স্টাডি করব, একটা সময় উচ্চতর ডিগ্রি নিব, আরো একটা ডক্টরেট ডিগ্রি নিব, তারপর নিজেকে বুদ্ধিজীবী জাহির করব। ভাই এই যে মহিউদ্দিনটা দেখে আমার বুদ্ধিজীবী আর খাইজ মিটে গেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, এর জন্য মনে কত বেদনা ছিল, আহা স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে এখন যে কত খুশি আমি যে এরকম একটা ছাত্রা জায়গায় পড়ালেখা করতে পারি নাই এর জন্য, কারণ এই সমস্ত রাজাকার আলবদর আর জঙ্গি জন্ম নেই যেখানে, সেখানে পড়তে পারি নাই, এটা আমার সৌভাগ্য, কারণ পড়লে আমি তাদের মতো হইতাম। তেমনি এখন মনে হয় বুদ্ধিজীবী হওয়ার আর শখ মিটে গেছে ভাই এই মহিউদ্দিনের এই লেখা দেখে। কারণ হইলো যে এই সমস্ত বুদ্ধিজীবীরা কত বড় ফাত্রা, যে খোদ পাকিস্তানিরা যদি তার এই পোস্ট পড়ে তারা হাসাহাসি করবে। আপনি বিশ্বাস করেন না স্যার, এইটা যদি পাকিস্তানিরা পড়ে যে 71 সালে পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানে মধুর নহর বইছে, মধুর নদী বইছে, মদের নদী বইছে, সোনা ফলতো, এটা এই যে সোভিয়েত ইউনিয়ন বলছে কি সোভিয়েত ইউনিয়ন আর ভারতের ষড়যন্ত্র, এটা কিন্তু জামাতি বয়ান, এটা কিন্তু তার বয়ান না, এটা আমি আপনাকে লিখে দিতে পারি। প্রথম আলোকে ফরমাইশ করেছে জামাত যে এরকম একটা লেখা আমার চাই, আর প্রথম আলো বলেছে আমার তো একটা পালিত বুদ্ধিজীবী আছে, আমার তো একটা পালিত লেখক আছে যে সিরাজুল আলম খানের জুতা মুতা টানতো, কাপড় চোপড় কাচতো, একটা তো আছে খালেদ মহিউদ্দিন, বিরাট বড় বুদ্ধিজীবী। আরে আর এ কিন্তু ডাইরেক্ট না, খালেদ মহিউদ্দিনের কিন্তু ডাইরেক্ট ওই কিন্তু হায়ারে। আমি আবার বলি, এটা দায়িত্ব দিয়েছে তুরস্ক আর পাকিস্তান, দায়িত্ব দিয়েছে প্রথম আলোর সম্পাদককে মতিউর, আমাদের সাবেক কমরেড, 6,000 টাকা বেতনের চাকরিজীবী, তার 6,000 টাকার একতার সম্পাদক, তাকেই দায়িত্ব দিয়েছে, তিনি একে হায়ার করেছে। নাহলে এইরকম ঠাড়া পড়া মিথ্যা কথা কোনো পাকিস্তানি বলবে না, হাসাহাসি করবে মানুষ। বিশ্বাস করে এটা শুনলে পাকিস্তানের যে থার্ড ক্লাস বুদ্ধিজীবী আছে, মানে যে চরম বাংলাদেশ বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, ভারত বিদ্বেষী, সেও যদি না হাসে হাসে বলবো যে বাংলাদেশে এরকম আমাদের গোলাম কেমনে পয়দা হইলো, ওরা হাসবে। তাই এদের নিয়ে মানে আমরা এত বীজ, জি এত দালাল ছেড়েলাম বানাইলাম কেমনে, রাইট? পরে বিশ্বাস করেন আমার বুদ্ধিজীবী হওয়ার শখ মিটে গেছে, আমার আগ্রহ নাই, আমি স্বাভাবিকভাবেই চলবো। আর বাংলাদেশের জনগণ সম্পর্কে বলবো ভাই, এই জুলাই সন্ত্রাসটা কিন্তু ভয়ঙ্কর। এটা আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের পতাকাকে খামচে ধরেছে। আগে কিন্তু শুধু শুনতেন শকুনে খামচে ধরেছে, আমাদের পতাকা শকুন খামচে ধরেছে, এখন কিন্তু পুরো বাংলাদেশটাকে খামচে ধরেছে। তাই সতর্ক থাকুন, যদি আপনি সতর্ক না হন এই কষ্টটা কিন্তু আপনাকেও ভুগতে হবে, আপনার পরিবার ভুগবে, আপনার আত্মীয় ভুগবে। ওখানে তখন আওয়ামী লীগ বিএনপি দেখবে না মানুষ, কারণ এই দেশে যদি দুর্ভিক্ষ হয়, এই দেশে যদি গৃহযুদ্ধ হয়, এটার প্রতিক্রিয়া সবার উপরেই কম বেশি পড়বে। তাই সতর্ক হন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হন, মুক্তিযুদ্ধের পক্ষের দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেন সবসময় ক্ষমতায় থাকে, যারা দেশের গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করবে। আপনি দেখেন কত বড় ফাত্রা এই মহিউদ্দিন বললো এই বুদ্ধিজীবী, অথচ পাকিস্তান চলমান সংসদে বলেছে হামে বাংলাদেশ বানাতো, হামে বাংলাদেশ বানাতো। আর এক ফাত্রা বুদ্ধিজীবী মহিউদ্দিন বলে 71 সালে নাকি বাংলাদেশ দুধ মধু নদীর বহর বয়ে চলতো। হাই, কত বড় মিথ্যুক, ছে, ধিক্কার জানাই এরকম বুদ্ধিজীবীদের। এদের থেকে সতর্ক থাকুন। তবে 2024-এর 5ই আগস্ট না আসলে আমরা এরকম দাড়ি ছাড়া ক্লিন শেপ রাজাকার আলবদরদের চিনতে পারতাম না। উনি যে ইন্ডিয়ায় গেলেন, আমার কাছে মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। এটা আমার ধারণা, বর্তমান সরকার, ইভেন ইউনিট সরকার এটা জানার কথা না, কি অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। হয়তো সেটা ওয়াকার সাহেব জানলে জানতে পারেন, বা আর্মি জানলে জানতে পারেন। তাহলে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি গেছেন বা ওনাকে নিয়ে দেওয়া হয়েছে জায়গায়, হ্যাঁ, সেটা কি ছিল সেটা আমরা জানি না। উনি যে বলছেন আসবেন, উনি নিশ্চয়ই তাহলে কোনো অ্যারেঞ্জমেন্টের কথা উনি বলছেন। দেখেন 69 সালে সরকার কথাটা ভুল বলছে, হোম মিনিস্টার ভুল, মানে এক রীতিমতো অধ্যত্ত। 69 সালে মুসলিম লীগ পরাস্ত হওয়ার পর নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে আমরা তার দাফন সম্পন্ন করেছিলাম। এখানটায় আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে আন্দোলনে পরাস্ত করলো, যেহেতু আন্দোলনে অনেক কথা আছে। এখানটায় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রথমে, ওই যে ব্রিগেডিয়ার সাগর সাহেব কিছু কথা বলছিলেন সেই সময়, যার কারণে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে আন্দোলন নিয়ে কিছু কথা আছে, ষড়যন্ত্রের কিছু কথা আছে, আমরা সেগুলি বলে আন্দোলনকে খাটো করতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আন্দোলনে যেমন পরাস্ত করছেন, নির্বাচনে পরাস্ত করার সাহস দেখাতে পারলেন না। এই যে সাহসটা দেখাতে পারলেন না, এই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার তার ভিত্তি যুক্তি সে খুঁজে পাচ্ছে। যদি সাহস দেখাতে পারতেন, নির্বাচনের মধ্যে তাকে পরাস্ত করতে পারতেন, তাহলে বলতে পারতেন তার দাফন সম্পন্ন হয়েছে। কিন্তু সরকার যদি মনে করে আমরাই শেষ, আমরাই চূড়ান্ত,
আমরা যাহা বলবো তাহাই শেষ, তাহলে এটা একটা ফ্যাসিস্টিক মনোভাবের বহিঃপ্রকাশ। দিল্লি না ঢাকা, এটা তো এখন ফাঁকা। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান? জানতে চাই আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটি আদৌ উইথড্র করা হবে কিনা তা নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে। তার মধ্য দিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে মন্তব্য করলেন যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর ফিরবে না। সেই জায়গা থেকে আপনার মন্তব্য, আপনি কি মনে করেন এই অবস্থা থেকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদেরকে। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমি নিজেও গতদিনের বক্তৃতাটা শুনে আমি নিজে একটা আশ্চর্য হয়ে গেছি। এ কারণেই যারা বিজয় লাভ করে, যে কোনো কিছু বিজয় লাভ করে, বিজয়ীরা সাধারণত তার দৃষ্টিভঙ্গির প্রসার হয়। আমরা আশা করেছিলাম ইউনূস সরকারের কাছে, যেমন 69 সালে 10 বছরে আইয়ুব খান পরাস্ত হওয়ার পরে আন্দোলনে পরাস্ত হলো এবং নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমানে ক্ষমতাসীন সরকার এবং যারা আছেন বিরোধী দলে, এরা কিন্তু আন্দোলনে আমরা সবাই মিলে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারলেও কিন্তু নির্বাচনের মধ্যে পরাস্ত করতে পারেনি। ফলে এই যে কথাটা বললেন উনি যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে, এটা সম্পূর্ণ একটা কি বলবো আমি ডেমাগোগি করলেন এবং এটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে রাজনীতিতে। একটা তো প্রতিহিংসার তো বিষয় আছেই, তারপরও আপনি ভোটে ফেস করার সাহসই করলেন না। যেহেতু সাহস করলেন না, সেই কারণে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে এটা বলার কোনো সুযোগ আপনার নেই। যদি ভোট ফেস করে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারতেন মুসলিম লীগের মতো, তাহলে বলতে পারেন যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে। আমি আশা করব বর্তমান সরকার 2/3 মেজরিটি ক্ষমতায় এসছে, আমি রাজনীতিটাকে সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিহিংসা দিয়ে কিন্তু ক্ষমতা ভোগ করা যায়, ক্ষমতাকে চিরস্থায়ী করা যায় না, পাকাপোক্ত করা যায় না, কাউকে নিশ্চিহ্ন করা যায় না। ফলে যে প্রতিহিংসার রাজনীতি বর্তমান সরকার নিচ্ছে, এটা দেশ জাতির জন্য অশনি সংকেত। আমি দ্রুত বর্তমানে এই বিএনপি দলটিকে আমি প্রতিহিংসার থেকে দূরে এসে একটা সহনশীল রাজনীতি এবং এই যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যারা খুন খারাপি করছে, যারা দুর্নীতি করছে, টাকা পাচার করে, এদের বিচার হোক, অবশ্যই চাই আমরা। কিন্তু পাশাপাশি সেই সেই যেটা শক্তি, সেই শক্তির রাজনীতির অধিকারটা যারা রাজনীতি করতে চায় তার অধিকারটা অক্ষুণ্ণ থাকুক। না হলে বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি, পালাবদলের রাজনীতিটা, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এটা সম্পন্ন হবে না। আমাদের মূল দুর্ভাগ্য হচ্ছে যে আমরা কখনোই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা পরিবর্তনের ধারাটাকে আমরা শক্তিশালী করি নাই। আমরা দেখেছি দেশ স্বাধীনের পর থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এরপর অবৈধ ক্ষমতা দখল এবং আবার উচ্ছেদ, হত্যা, আবার অবৈধ ক্ষমতা দখল, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক রাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে, এটা আমি মনে করি। কিন্তু সরকার যদি মনে করে আমরাই শেষ, আমরাই চূড়ান্ত, আমরা যাহা বলবো তাহাই শেষ, তাহলে এটা একটা ফ্যাসিস্টিক মনোভাবের বহিঃপ্রকাশ। এমনিতে সরকার বিগত 4 মাস হয়েছে ক্ষমতায় এসছে, আওয়ামী লীগের যে পুরনো পথ দেখানো পথ, সেই পথেই হাঁটছে সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আপনি টিআর বলেন, কাবিখা বলেন, চাঁদাবাজি বলেন, এই সামগ্রিক বিষয় মিলে এগুলো করতেছে। আমরা তারপরেও তো আমরা তো অবাক হয়ে গেলাম। আমি তো কি বলবো নিয়ে, এই যে গতকালকে আমরা দেখলাম সংসদ ভবনে একটা দেশের যত বড় ক্ষমতা হোক না, তার 250 বছর স্বাধীনতা উপলক্ষে একটা উদ্দাম নৃত্য দেখলাম সংসদ ভবনের সামনে। কি জন্য, কেন, কি কারণে? এটা আমেরিকার কাছে কি এত ক্ষমতা যে ক্ষমতার কারণে আমেরিকা যা বলবে তাই শুনতে হবে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। আজকে মধ্যপ্রাচ্যে একের পর এক জঘন্য হত্যাকাণ্ড আমেরিকা সমর্থন ইসরায়েল চালিয়ে যাচ্ছে। শিশুর থেকে শুরু করে আমেরিকা নিজেও ইরানে হত্যা করলো। সেই আমেরিকার এরকম খোলা উদ্যম নৃত্য তার পাস করতে হবে, তার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী 250 বছর পূর্তি করতে হবে আমাদের সংসদ ভবনে। কেন? এটা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বাংলাদেশের জনগণকে হেয় করা। যে আমেরিকা, হ্যাঁ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আমাদের থাকুক, অসুবিধা নেই, কিন্তু যে দেশটা 71 সালে গণহত্যার জন্য দায়ী যুক্ত, সেই দেশটা এখানে লম্ফজম্প করছে, কুদ্দম করছে সংসদের সামনে, এর লজ্জা রাখি কোথায়? আজকে আমি সেই কারণে আমি সরকারকে আবারও বলবো, সরকার এখনো মনে হচ্ছে আমার কাছে সরকার কেউ যে বলে না সেন্সে সরকার নাই। সরকার ক্ষমতার পিঠে সওয়ার হয়েছে। এই ক্ষমতার পিঠে সওয়ার হলে জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয় এবং এবং এর পরিণতি সরকারকে ভোগ করতে হয়, যেটা দেশ জাতির মঙ্গল হয় না। এবং যার কারণে বাংলাদেশ সরকার মনে করতেছে যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই আমাদের ক্ষমতাটা চিরস্থায়ীভাবে পাকাপোক্ত হবে। আমি আজকে বাংলাদেশ সরকারকে বর্তমানে দেখা দিতে চাই, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সবাই মনে করছিল যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই তাদের কেল্লা ফতে, কিন্তু দেখা গেছে যে না, ওখানটাও কিন্তু
শক্তি, অ্যান্টি আমেরিকান শক্তি এত প্রবল ডেভেলপ করছে, যার কারণে তাদের সেই আশায় গুড়েবালি হয়ে গেছে। ফলে বাংলাদেশে যে সরকার মনে করতেছে যে আমেরিকাকে তুষ্ট করতে পারলে, যা বলবে তাই শুনলেই আমরা আমরা সবকুল পার হয়ে যাব, আমার ধারণা এই জায়গাটায় ওনারা ভুল করছে। এবং সেই ভুল যদি শুধরাতে না পারে, দেশ জাতি আরো ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতিতে পড়বে। আমি আবার সরকারকে আহ্বান করবো, আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসেন। আমাদের দেশটা কোনো শক্তির কাছে, বিদেশি কোনো শক্তির কাছে, দিল্লি না ঢাকা, এটা এখন ফাঁকা। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান, এগুলি তো লোকজন বলছে। ফলে এইসব কোথাও আমরা দিল্লিও না, আমরা পাকিস্তানও না, আমরা যুক্তরাষ্ট্রও না, আমরা বাংলাদেশ। অনেক কষ্টের এই দেশটা, পৃথিবীর মানচিত্রে বাঙালিদের একটাই দেশ, সেই দেশটা শির উঁচু করে, মাথা উঁচু করে ওটা বিশ্বের মানচিত্র থাক, আমরা এটাই চাই। ফলে কারো প্রতি, বর্তমান সরকারকে বলবো আমি, কারো প্রতি বিশেষ অনুকম্পা নিয়ে অথবা বিশেষ কি বলা যায় যে দৃষ্টিভঙ্গি নিয়ে সখ্যতা, প্রেম প্রীতি করতে গেলে এটা ওই গরিবের সুন্দরী বউ ভাবির মতোই হবে। ফলে সরকার এই জায়গা থেকে বেরিয়ে আসুক, আমি এটাই কামনা করি। আপনি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসার বিষয়ে বলছেন যে সরকার ভুল পথে আছে, সাথে ওই বক্তব্য যেটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করলাম, সেখানে তিনি আরেকটা কথা বলেছেন যে সংগঠন হিসেবে বা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থাও করা হচ্ছে, অতি দ্রুত এই বিচার কাজ শুরু হবে। আমি আপনার আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন 69 সালে সরকার কথাটা ভুল বলছে, হোম মিনিস্টার ভুল, মানে এক রীতিমতো অধ্যত্ত। 69 সালে মুসলিম লীগ পরাস্ত হওয়ার পর নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে আমরা তার দাফন সম্পন্ন করেছিলাম। এখানটায় আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে আন্দোলনে পরাস্ত করলো, যেহেতু আন্দোলনে অনেক কথা আছে এখানটায় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রথমে, ওই যে ব্রিগেডিয়ার সাগর সাহেব কিছু কথা বলছিলেন সেই সময়, যার কারণে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে আন্দোলন নিয়ে কিছু কথা আছে, ষড়যন্ত্রের কিছু কথা আছে, আমরা সেগুলি বলে আন্দোলনকে খাটো করতে চাই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আন্দোলনে যেমন পরাস্ত করছেন, নির্বাচনে পরাস্ত করার সাহস দেখাতে পারলেন না। এই যে সাহসটা দেখাতে পারলেন না, এই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার তার ভিত্তি যুক্তি সে খুঁজে পাচ্ছে। যদি সাহস দেখাতে পারতেন, নির্বাচনের মধ্যে তাকে পরাস্ত করতে পারতেন, তাহলে বলতে পারতেন তার দাফন সম্পন্ন হয়েছে। যেহেতু পারেন নাই, ফলে এই কথাটা হচ্ছে আপনার অতি 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 কথন, এটার কোনো মূল্য নেই বাস্তবিক অর্থেই। কিন্তু আমার আরেকটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে এই বিষয়ে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের যে সংগঠন, সেটির বিচার না করে আপনারা যুদ্ধ করেছেন যে দলের নেতৃত্ব, অনেক দলের সমন্বয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব আওয়ামী লীগ ছিল। সেই আওয়ামী লীগের বিচার হবে, হোক তারা যদি সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে বিচার হবে, কিন্তু এটি কি অন্য কোনো কিছু মিন করে যে যুদ্ধাপরাধের সংগঠনকে? জি, মিন তো করে। আপনি দেখবেন এই যে জুলাই যোদ্ধা, আমরা দেখেছি, আমরা যখন ওই যে সংস্কার কমিশনে বসেছি, আমরা দেখেছি মুক্তিযুদ্ধটাকে খাটো করে, বাইপাস করে, ডিলিট করে একটা ওনারা ম্যাটিকুলাস ডিজাইনের সামনে দিয়ে এগোতে চাইছে, যার কারণে আমরা সংস্কার কমিশনে সই করিনি। আমরা বেশ কয়েকটি দল আমরা সম্মতি হই নাই। এই যে আন্দোলনের কর্মী বীর, তাই না? আমরা তো এই বাংলাদেশটা তো আন্দোলন সংগ্রামের দেশ। এটা 52 সাল থেকে শুরু হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, তাই না? যেহেতু সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছে, তার কারণে তাদেরকে মুক্তিযুদ্ধ বলা হয়। এখানটায় এই যে জুলাই যোদ্ধা, তাহলে কি ওনারা কি সশস্ত্র, এই যে কথা আসবে তো, জুলাই যোদ্ধা যদি ওনারা হন, তাহলে কি এই যে গুলিগালা বোথ সাইড, এগুলি কি ওনারা করছেন? আচ্ছা, যদি করে থাকেন তাহলে তো এটা তো অন্যায় করছেন। গণ আন্দোলনের বিষয়টাই অস্ত্রের বিরুদ্ধে নিরস্ত্র সংগ্রাম, এটাই পৃথিবীতে হয়ে আসছে। আজকে মুক্তিযুদ্ধটাকে খাটো করার জন্য ওনারা মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই যোদ্ধা নিজে ঘোষণা করছেন, এক। দ্বিতীয় কথা, ইউনূস সাহেব এগুলোকে প্রশ্রয় দিয়েছেন। এবং দেখেন ভাতার ক্ষেত্রে 20,000 টাকা ভাতা, ওরা 20,000 টাকা ভাতা করছে, মূলত মুক্তিযুদ্ধটাকে কাউন্টার করার জন্য। এখানটায় পাকিস্তানি ভাবধারাটাকে নতুন করে, নতুন স্লোগানে, নতুন মোড়কে এখানটায় প্লেস করার জন্য তারা এই কাজটা করছে। অথচ এই আন্দোলনে আপনি জানেন যে শুধুমাত্র ওই জামাত শিবিরই ছিল না। জামাত শিবির তো ছিল ঘাপটি মারে আওয়ামী লীগের সঙ্গে গুপ্ত হিসাবে, জামাত ছিল প্রকাশ্যে, তাও বিএনপি ছত্রছায়ায়। ফলে আজকে এই ফোর্সটা এখানটায় মূলত আন্দোলনের যে চরিত্রটা, সেই চরিত্রটাকে বদলায় দিয়ে ওনারা একটা মনে করছে এটা একটা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন সংগ্রাম। এবং এই কারণে ওরা এই জুলাই যোদ্ধা বলছে, ভাতার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে ব্যবহার করতেছে, সামগ্রিক বিষয়ে এই কাজগুলি করতেছে। এবং বিএনপির পক্ষ থেকে যদিও বলা হয়, বলতেছে ওনারা ইলেকশন আগে ব্যবহার করছে, আমরা মুক্তিযুদ্ধের দল, মাঝে মধ্যে পার্লামেন্ট ভিতরেও করে, কিন্তু মুক্তিযুদ্ধের মূল এসেন্স
বিএনপি ধারণ করে কিনা এ বিষয়ে বিলিয়ন ডলার প্রশ্ন আছে। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে কতগুলো জিনিস তারা এগুলি যেগুলি করলো ইউনূস সাহেব, সেগুলি বিএনপি তার রাজনৈতিক কি বলা যায় বিবেচনার মধ্যে আনে নাই সামগ্রিক বিষয় মিলে। যেমন ধরেন যে এখানটা কথা হচ্ছে বাংলাদেশে আপনার এখানটায় অনেক লড়াই হয়েছে, ভবিষ্যতে অত লড়াই হবে, বিদেশিদের বিরুদ্ধে লড়াই করতে হতে পারে, যুদ্ধ করতে হতে পারে। আজকে এই যে এখানটায় বদিউল আলম সাহেব বদিউজ্জামান, উনি যে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, উনি বলেছেন যে এত জায়গা থাকতে কেন ওইখানটা একটা জাদুঘর করতে হবে, কি কারণ? ওইখানটায় ওই যে প্রধানমন্ত্রীর বাসভবনে, তাই না, কেন জাদুঘর করতে হবে? আজকে গোটা বাংলাদেশের ইতিহাসটাকে, বাংলাদেশের মানুষের সংগ্রামটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই জুলাই করে বড় দেখানোর প্রবণতার মধ্যেই কিন্তু আমাদের কি বলা যায় যে মানে দেশ জাতির মধ্যে সংকটটা এখন ঘনীভূত হচ্ছে দিন দিন, যার কারণে জুলাইকে নিয়েও কিছু বাজে কথা হচ্ছে, যেগুলো আমরা প্রশ্রয় দেই না, আমরা চাই না এই কথাগুলি হোক। ফলে আমি আশা করব আন্দোলনকারী সমস্ত শক্তিসমূহ এখানটায় নিজেদেরও একটা সেন্সে আসতে হবে যে আমরা আন্দোলনটা করেছিলাম কি কারণে। ওটা নিয়ে শুরু হওয়ার পরে একটা ইললিগাল রুল বা জোর করে ক্ষমতায় থাকার যে প্রবণতার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এবং যারা ছিলেন তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন, ভালো কথা, ভেরি গুড। কিন্তু এটাকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যে হচ্ছে, এটা পরিষ্কার পরিষ্কার। এবং যার কারণে বর্তমান সময়ে এই সরকার, বিএনপি সরকার, এই বিষয়গুলি যদি পুঙ্খানুপুঙ্খ খেয়াল না করেন, তাহলে এই দেশটা বিএনপি যত চেষ্টাই করুক না কেন, এটা বিএনপি রাজনীতিতে এটাকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কারণ বিএনপি জামাত একই ধারার রাজনীতি, একই সঙ্গে গলাগলি করে বহুদিন রাজনীতি করছেন। ফলে আজকে যতই পার্লামেন্টে দেখানোর চেষ্টা করেন সরকারি দল বিরোধী দল, কিন্তু ইন এ গ্রস টোটাল তারা মূলত একই এসেন্স ধারণ করলে বাংলাদেশটা সংকটের মধ্যে পড়বে। আজকে এটার সুযোগে বাংলাদেশে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে যেগুলি আগে ছিল না, এর অনেক অবাস্তব কথা বলছে, আমি সেগুলি এখানে বলতে চাই না। জনগণ বুঝে কোনটা অবাস্তব কোনটা বাস্তব। এই যে আপনি দেখেন সারা দেশে একটা ইন্ডিয়া দখল করে নিচ্ছে ব্রহ্মপুর থেকে, এটা কারা? এটা পাকিস্তানের পেতাত্রা এজেন্টরা এটা করতেছে। এই যে দখল করে নিচ্ছে, এটা তো ইন্ডিয়া তো একদিন তো দখল করতে চায় নাই, বরঞ্চ শেখ হাসিনাকে অনেক ত্রুটি থাকার পর আমি বলবো বর্ডারের আমাদের সীমান্ত চুক্তিটা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, 1 ইঞ্চি জমি ঠেলাঠেলি করার সুযোগ নাই। আমাদের সমুদ্র সীমার চুক্তি সম্পন্ন হয়েছে ভারতের সঙ্গে এবং মিয়ানমারের সঙ্গে। ফলে এই কথা বলে লাভ নাই যে দেশটাকে ইন্ডিয়া তুলে দিয়েছে। আজকে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যে পাকিস্তানের যে শুরু থেকে যেটা ছিল, সেই রাজনীতিটাই নতুন করে এখানে বাংলাদেশে নতুন প্রজন্মের পাকিস্তানি এজেন্ডা এই রাজনীতি করতেছে, অ্যান্টি ইন্ডিয়া দেখায় আজকে বাংলাদেশে একটা অস্ত্রতা তৈরি করে মূলত এখানটা তারা রাজনীতি ফায়দা হাসিল করতে চায়। এবং যেটার সুযোগে ওই যে আমেরিকা এখানটায় নর্তন কুর্দন করলো, নাচাকুদা করলো আর আজকে আমেরিকা এটা করে যে আমেরিকা বুঝাতে চায় যে তোমাদেরকে ইন্ডিয়া তো নিয়ে নিবে, ওই জন্য আমার দরকার। আর ওটা ইন্ডিয়া তো 71 সালেই নেয় নাই ইন্ডিয়া, এরপর আপনি তারপর তখন তো নেয় নাই। আজকে এই কথা বলে মূলত বাংলাদেশের মানুষকে ভয়ে ভীত করে, ভয়ে সন্ত্রস্ত করে আমেরিকা তার স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে সেই যে কি বলা যায় বাংলাদেশের ঘাঁটি করতে চায়, আসতে চায়, পূর্বাঞ্চল ডিস্টার্ব করতে চায়, চীনকে কন্ট্রোল করতে চায়, এই বিভিন্ন ডিজাইন এখানটা আছে। আজকে সেটার পরিস্ফুট মানে সেটার লক্ষণগুলি হচ্ছে এইগুলি, এখানকার অ্যান্টি ইন্ডিয়ান জিকির তোলা, এখানটায় আমেরিকার এখানটায় জাতীয় দিবস আমাদের সংসদে পাশ করা, তাই না, এবং এই মানে এইগুলি করতেছে আর কি। এর থেকে বাংলাদেশ গভর্নমেন্ট না করে বাংলাদেশ গভর্নমেন্ট নিজেরাই খুব ঘটা করে সালাউদ্দিন সাহেবরা যদি এটা দিবস পালন করতেন, আমেরিকার এখানে প্রজাতন্ত্র দিবস বা জাতীয় দিবস পালন করতেন, তাও বোধ হয় বাণিজ্য বাঁচত আমাদের। কিন্তু সংসদ ভবনের সামনে নিয়ে যাওয়া কোনো ক্রমে ঠিক করে নাই, কেন করছে এটা আমি বুঝি। নিজে একজন মুক্তিযোদ্ধা, এবং এই যে আন্দোলনটি হলো 24 আগস্ট বা জুলাই, সেই আন্দোলনেও আপনারা তৎকালীন সরকারের বিরুদ্ধেই আপনাদের ভয়েসটা রেজ করেছেন বা আন্দোলনের প্রতি একটা সমর্থন ছিল। দুটো মিলিয়ে আপনার উত্তরটা চাচ্ছি এই জায়গাতে, যেটি আপনি এর মধ্যে স্পর্শ করেছেন, এই যে জুলাই যোদ্ধা, শহীদ, তাদের নামে জাদুঘর, সব যা ইচ্ছা করুক, আমাদের কোনো আপত্তি নেই তাদেরকে সম্মান জানানোর জন্য। অবশ্যই যারা ক্রস ফায়ারে পড়ে যারা নিহত হয়েছেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সবকিছুই এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কেন করতে হবে? অন্য কোনো মন্ত্রণালয় ছিল না?
নাকি এটি মেটিকুলাস ডিজাইনের অংশ না, আপনার হিসেবেই? দৃষ্টিভঙ্গি তো পরিষ্কার। মুক্তিযুদ্ধটাকে মেলায়ন করে দিয়ে এটাকে হাইলাইট করতে চায়। মুক্তিযুদ্ধ সম্পর্কে দেখবেন ওদের যারা দালাল আছে, ফড়েয়া আছে, যারা যারা বলে যে ৭১ হলো মুক্তিযুদ্ধ না, ইন্ডিয়া ষড়যন্ত্র করে, শেখ মুজিব ষড়যন্ত্র করে দেশটাকে ভাগ করছে, এই কথা যারা বলে, তাই না, এটা তাদের এই ব্লু প্রিন্ট হিসেবে এই কাজগুলি হচ্ছে। একটা গ্রুপ তো এটা সমানে ক্যাম্পেইন করতেছে। ৭১ হলো কোনো মুক্তিযুদ্ধ হয়নি, ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে দেশটা ভাগ হয়েছে। এই দেশটা ভাগ হয়েছে, পাকিস্তান ভাগ হয়েছে, এই তথ্য যারা দেয় এটা তাদের এই উদ্যোগ প্ররোচনা। আমি এই জায়গাটাই বিএনপি কে বলতেছি যে যদি সত্যি সত্যি আপনারা জিয়াকে মুক্তিযুদ্ধের ঘোষক মনে করেন, জিয়া মুক্তিযুদ্ধের দল মনে করতেন না, তাহলে আপনাদের এই জায়গাটা, আপনাদের দৃষ্টিভঙ্গি চোখ কান খোলা খোলা করা উচিত। যদি চোখ কান খোলা রাখেন তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে এই এই কাজগুলির অবশ্যই সংঘাত হবে, এবং সেই সংঘর্ষের ফলে বাংলাদেশে সত্যিকার অর্থে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামটাকে ব্যবহার করে যেটা করেছে, নিশ্চয়ই আপনারা সেটা করবেন না, এবং বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সে মুক্তিযুদ্ধের যে অপরিত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে পারবে। আমার শেষ একটি বিষয় জানতে চাওয়া, সেটি হচ্ছে যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে একেবারে ডেফিনেট করে দিন তারিখ, মানে মোটামুটি টাইম ফ্রেম উল্লেখ করে যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন এই বছরের। সরকারের পক্ষ থেকে তো ওয়েলকাম জানানো উচিত, যেহেতু তাকে বিচার মুখোমুখি করতে চাই এখন যারা স্টেক হোল্ডার আছে রাজনীতিতে, বিরোধী দল, জামাত কিংবা এনসিপি, আর সরকার তো আছেই। সরকারের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের স্ট্রেট কোনো মন্তব্য দেখলাম না। হ্যাঁ, তিনি যদি ফিরে আসেন তাহলে আমরা আহ তার জন্য সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করছি, তাকে ট্রাভেল পাস দিচ্ছি বা ইত্যাদি বিষয়ে যা যা বলা দরকার কিছুই এখনো শুনতে পাইনি। শুধুমাত্র চিফ প্রসিকিউটর বলেছেন ট্রাইব্যুনালে যে তার ফিরে আসতে কোনো বাধা নেই। কেন সরকার থেকে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না? আর পাশাপাশি শেখ হাসিনা আদৌ ফিরে আসবেন কিনা, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে? আসলে সরকার জানে কিনা জানে না, দেশবাসীও আমরাও জানি না। একটা হচ্ছে যে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশে গেছেন, তখন তো এই কথাটা তো আসছে ইন্টারিম সরকারের আমলেই, উনি রিজাইন করেন নাই, রিজাইন করতে পাওয়া যায়নি, এই কথাগুলি তো আসছে। ফলে উনি যে ইন্ডিয়ায় গেলেন, এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। এটা আমার ধারণা বর্তমান সরকার, ইভেন ইউনিট সরকার এটা জানার কথা না, কি অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। হয়তো সেটা ওয়াকার সাহেব জানলে জানতে পারেন, বা আর্মি জানলে জানতে পারেন। তাহলে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি গেছেন বা ওনাকে নিয়ে দেওয়া হয়েছে জায়গায়, হ্যাঁ, সেটা কি ছিল সেটা আমরা জানি না। তাহলে উনি যে বলছেন আসবেন, উনি নিশ্চয়ই তাহলে কোনো অ্যারেঞ্জমেন্টের কথা উনি বলছেন। এটা 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 সম্পর্কে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। তবে আমি মনে করি প্রধানমন্ত্রী হিসাবে উনি ছিলেন দেশের, ওনার রায় হয়েছে, ওনার দেশে এসে ফেস করা উচিত। কারণ ওনার অসংখ্য কর্মী সাথী দলের এখনো নানা নির্যাতনের শিকার হচ্ছে। ফলে উনি বিদেশে থেকে এসব না বলে দেশে এসে ওনার এই মামলা ফেস করা উচিত, এটা মনে করি আমি। যদিও আমার শেষ প্রশ্ন ছিল যেটি করলাম আমি, তারপরেও আপনি যে মন্তব্যটি করলেন সেই জায়গা থেকে আরেকটি সম্পূরক প্রশ্ন দাঁড়িয়েই যায়। যদি যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ অ্যারেঞ্জমেন্টে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে থাকেন, তাহলে আমরা তো আবার এটাও জানি, মানে অনেকে বলছেন, বিশেষজ্ঞদের অনেকে, বা ফরাদ মজহার তিনিও বলছেন যে যে আন্দোলনটি হয়েছে সেটির মাধ্যমে রিজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র এখন ক্ষমতা রয়েছে। তাহলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করলেন যে যুক্তরাষ্ট্র এবং ভারতের অ্যারেঞ্জমেন্টেই শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। এটির কি অন্য কোনো হিসেব আছে আপনার কাছে? না, আমার কাছে এখনো কোনো অন্য হিসাব নেই। সবটাই মনে করে যে ডিপ স্টেটের খেলাও আছে, এটা অবধারিত, এটা আমরা সবাই জানি। এখন মার্কিন সরকার আর ডিপ স্টেট তো আলাদা, একেবারে সবসময় এক থাকবে তা নিশ্চয়ই না। সেই জায়গা থেকে প্রশ্ন। শুনেন, এখানটায় প্র্যাকটিক্যালি একটা কথা বলি আপনাকে। আমি জেলখানায় শুনছিলাম এটা, আমি কোনো ডকুমেন্ট করি নাই, যে যখন 47 যখন দেশটা ভাগ হয়, তখন হ্যারি ট্রুম্যান আমেরিকার প্রেসিডেন্ট লর্ড মাউন্টব্যাটেন বলছিল যে তোমরা যে ভারত ছেড়ে আসতেছো, আমাদের জন্য কি রেখে আসলা? তখন লর্ড মাউন্টব্যাটেন এই ম্যাপটা দেখিয়েছিল পূর্ব পাকিস্তান, যে এইটুকু তোমার জন্য রেখে আসতেছে। আমেরিকার, তাহলে আমেরিকার তো প্ল্যান তো ধরেন 71 সালে মাইর খেয়েছে এই জায়গায়, তাই না? কিন্তু তারপরেও তো সে হাল ছাড়ে নাই, সে তার পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। জানেন না ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। তো পৃথিবীও আগাচ্ছে, আমেরিকার মাতবরি আগের মতো থাকবে কিনা এটাও একটা প্রশ্নের সম্মুখীন। তো সব দিক মিলিয়ে এসব বিষয়ে কথা বলার এখনো আসেনি। তবে আমি মনে করি যেটা আমাদের জাতি হিসাবে আমাদের কারো সঙ্গে বিশেষ কোনো চুক্তিতে জড়ানো উচিত না।
সে যেই হোক, সেটা ভারত হোক, সেটা দিল্লি হোক, সেটা আমেরিকা হোক, সেটা চায়না হোক, কারো সঙ্গে না। আমরা একটা দেশ, আমাদের দেশটা ছোট হলো, পৃথিবীতে বাংলা নামের বাঙালির একটা দেশ। এই দেশটা অনেক ত্যাগ তিতিক্ষার পর, সংগ্রামের পর, শহীদের পর এই দেশটা এসছে। আমরা সেই দেশটা পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল থাকুক, কারো 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 নেওয়াটা না হোক, কারো গুটি না হোক, আমরা সেটাই চাই। আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিতে সেই লক্ষ্যেই প্রবাহিত হওয়া উচিত। আমরা সেটাই চাই, আমরা সেটাই চাই, এবং নিশ্চয়ই আপনাদের মতন যে কজন মুক্তিযোদ্ধা এখনো আমাদের মাঝে আছেন, তাদের যে উর্বর চিন্তা চেতনা, সেই ধারায় অন্তত বাংলাদেশ এগিয়ে যাক, এটুকুই আমাদের চাওয়া। সোহেল তাজের যে পিতা তাজউদ্দিন আহমদ আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের ইতিহাসের মাথার তাজ। বঙ্গবন্ধুর পরে যে ব্যক্তিটির নাম নিতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে, বঙ্গবন্ধুর পরে দ্বিতীয় ব্যক্তিটির নাম হচ্ছেন তাজউদ্দিন আহমদ। তারপরে কে তৃতীয় কে চতুর্থ সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু স্বাধীন বাংলাদেশে এমনকি বঙ্গবন্ধুর সন্তানের নামও নিবে না ইতিহাসে। মানে দ্বিতীয় ব্যক্তিটি তাজউদ্দিন আহমেদ। তার কলঙ্ক হচ্ছে এই সোহেল তাজ, যাকে কেউ বডি সোহেল বলে, আমি তাকে নাম দিয়েছি ঘটি সোহেল। তাকে আমি বলি কাপাসিয়ার ঘটি সোহেল। বরং তিনি যে তাজউদ্দিন আসলে তিনি তাজউদ্দিন আমাদের কিংবদন্তি, আমাদের মাথার তাজ, আমাদের বীর মুক্তিযোদ্ধা সংগঠক। তিনি হচ্ছে প্রবাসী সরকার প্রধান। তিনি হলেন আমাদের, তার জন্য তাকে আমরা নেতিবাচক অনেক কথাই বলতে পারি না। তার মা অত্যন্ত দক্ষভাবে বাংলাদেশ আওয়ামী লীগ নামের সংগঠনটাকে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন, তিনিও মুক্তিযোদ্ধার সংগঠক। তার অবদান ভোলা নয়। তার এই দুইজনের গর্ভে এরকম একটা বদমাইশ, এরকম একটা চাঁদের কলঙ্ক, চাঁদের যে কলঙ্ক আছে আমরা কোনোদিন দেখি নাই। এটাই তারপর যে ঘটি সোহেল ড্রাগ এডিক্টেড একটা লোক, মাতাল একটা লোক, সারাক্ষণ যে ড্রাগে আসক্ত হয়ে থাকে, অসুস্থ একটা মানুষ, তাকে নিয়ে আলোচনা করতে আমার রুচিতে বাধে। তাকে বাংলাদেশের কোনো মানুষই এখন গুরুত্ব দেয় না, দিতে পারে না। তাকে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হলো, আমিও ভেবেছিলাম যে শেখ হাসিনা বোধহয়, জননেত্রী শেখ হাসিনা বোধহয় তার প্রতি অবিচার করলেন। তারপর একদিন তিনি কি যমুনা নাকি গণভবন ঘেরাও করতে গেল কর্মসূচিতে, ওই যে সংসদ ভবন থেকে। আমিও সেখানে অংশ নিলাম, লাইভ আছে এখনো সেগুলো আমার, তাকে নিয়ে লাইভ করেছি, তার ওই ভিডিওগুলো দেখেছি। আমি যখন তাদের দেখতে গেলাম, গিয়ে দেখি তারা দুই বোন এবং তিনি উপস্থিত ছিলেন। অবাক হয়ে গেলাম, এই লোকদের আমি কোনোদিন তাদের মুখোমুখি এত কাছে থেকে দেখিনি। ওই দিন দেখলাম, এদেরকে দেখে আমার একজনকেও রাজনীতিবিদ মনে হয়নি। এদের বড়জন মনে হয় কোনো টিভি অভিনেতা, নাটক করে বা থিয়েটার করে, এরকম বড়জন মনে হয়েছে। তারা যত না জনগণের নেতা, সবচেয়ে বেশি তারা মেকআপ নিয়ে ব্যস্ত, আর এই ঘটি সোহেল বডি নিয়ে ব্যস্ত। উনার দুর্ভাগ্য, আমার সৌভাগ্য যে বাংলাদেশে আমার যে গ্রহণযোগ্যতা এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী যুব মহিলা লীগ, এদের কাছে আমার যে গ্রহণযোগ্যতা আছে তার 1/5 ভাগের গ্রহণযোগ্যতা নেই। অথচ তার পিতা পৃথিবীর একজন বিজ্ঞ রাজনীতিকের একজন, তার পিতা আমাদের মাথার তাজ, তার মাতা আমাদের মাথার তাজ, তার পিতার অবদান অবিস্মরণীয়। কিন্তু তাকে এখন মানুষ পছন্দ করে না। আমার পিতার নাম কেউ জানে না, আমার নামও 2 বছর আগে মানুষ জানতোই না। কিন্তু আমাকে মানুষ যেভাবে গ্রহণ, এটা তার দুর্ভাগ্য, আমার সৌভাগ্য। অথচ আমি কিন্তু সোহেল তাজের বাপের আদর্শকে ধারণ করি, সোহেল তাজের মায়ের আদর্শ ধারণ করি। তার মা বাবার আদর্শ ধারণ করার কারণে আমাকে কাপাসিয়াতে আমার সাথে যদি তিনি ইলেকশন করেন, তিনি জামানত হারাবেন। অথচ কাপাসিয়াতে আমি জীবনে 2 বার গিয়েছিলাম, তাছাড়া আমি যাইও নি কোনোদিন। কাপাসিয়াতে ইলেকশন করলে এই লোকটা আমার সাথে নিরপেক্ষ ইলেকশন হলো, তিনি আমার কাছে জামানত হারিয়ে ফেলবেন। কেন? কারণ তার গ্রহণযোগ্যতা তিনি নষ্ট করেছেন। তিনি এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত হতেন, তিনি এই দেশের ক্যাবিনেট মিনিস্টার হওয়ার, স্পিকার হওয়ার যোগ্যতা রাখতেন যদি তিনি তার আদর্শে থাকতেন, কিন্তু তিনি তা করেননি। আওয়ামী লীগের নেতা কর্মীদের তিনি খুব বিব্রত করেন, যেহেতু সবাই তাজউদ্দিনকে পছন্দ করেন। জি জি, এই জন্য বিপদ। এই যে একটা কথা উনি আপনি যেটা দেখাচ্ছেন, ফেরার কথা বলে আওয়ামী লীগের নেতা বিপদে ফেলার একটি ভণ্ডামি করছেন হাসিনা। কত বড় ফাত্রা হইলে এই কথা বলে। তিনি কি জানেন যে শেখ হাসিনা কালকে উনি তো বলেছেন ডিসেম্বর অনেক দূর, আমি শেখ ফরিদ গ্যারান্টি দিতে পারি, উনি আগামীকাল যদি ঘোষণা করেন, আজকে কি বার আমার আবার এগুলো মনে থাকে না, আজকে হলো রবিবার, কালকে সোমবারে তিনি যদি ঘোষণা করেন আমি আগামী শুক্রবারে সকাল 7টায় আমি শাহজালাল বিমানবন্দরে আসতেছি বা বাংলাদেশ বিমানবন্দরে আসতেছি, বা তিনি যদি বলেন আমি ত্রিপুরা বর্ডার দিয়ে আসতেছি, তিনি যদি বলেন আমি যশোর বর্ডার দিয়ে আসতেছি, যশোর পেট্রাপোল বেনাপুর বর্ডার দিয়ে,
তিনি যদি বলেন যে তিনি আখাউড়া আগারতলা বর্ডার দিয়ে আসতেছেন, আপনি জানেন কত লোক হবে? কল্পনাই করতে পারবেন না। বিমান দিয়েও যদি আসেন ঢাকা শহরে সেদিন 1 কোটি লোক হবে। আমি বলেছি আপনার চ্যানেলে, অন্যান্য চ্যানেলে, যে তাকে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যেতে হবে টঙ্গীর ইজতেমা ময়দানে। কেন এত মানুষ আপনি কোথায় রাখবেন? আপনি চলতে পারবেন না। আপনি তাকে গুলিও যদি করেন শেখ হাসিনাকে নিয়ে যেতে পারবেন না। জনগণ বলো আমরা শেখ হাসিনাকে দেখতে চাই। আমি অবাক হয়ে যাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতে এই মুহূর্তে তিনি প্রধানমন্ত্রী নন, তিনি এখন অন্য দেশে রয়েছেন। তার জনপ্রিয়তা সম্পর্কে এই দেশের মানুষের ধারণাই নেই। তিনি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এই এশিয়ার ভিতরে, এশিয়া মহাদেশের ভিতরে। আমি লিখিত দিতে পারি আপনাকে। বাংলাদেশের এনডিটিভির ইন্টারভিউ, এনডিটিভির ইন্টারভিউ 93টা দেশের মিডিয়াতে রিপ্রিন্ট করছে। জি, শুধু মিডিয়াতে না, আপনাকে একটা কথা বলি, আপনার যদি দেশে জনপ্রিয়তা না থাকে, আপনার যদি নিজের স্থান, নিজের এলাকা, নিজের জেলায় জনপ্রিয় না হন, আপনি হয়তো নিজে কোথাও জনপ্রিয় হবেন। নিজের জেলায় হলে ঢাকা, যে জেলা হলে বিভাগ হবেন, বিভাগ হলে দেশ হবেন, দেশ হলে সারা পৃথিবী সম্মান। বঙ্গবন্ধুকে সারা পৃথিবী কেন সম্মান করে? কারণ বঙ্গবন্ধুর গ্রহণযোগ্যতা মানে তুলনায় হয় না কারোর সাথে, সেই জন্য সারা পৃথিবী তাকে গ্রহণ করেছে। শেখ হাসিনা এই মুহূর্তে এত জনপ্রিয়, 93টা তো কমই হয়েছে। আর কয়টা দিন যেতে দেন না, সারা পৃথিবীর সব পত্রিকায় নিউজ হবে শেখ হাসিনা যদি দেখেন এই বাংলাদেশের এই যে ট্রাইব্যুনাল যেটা দেখেন শেখ হাসিনা বিচার করতেছে, যারা ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর সবসময় বলে ধরে আনবো, এই করবো, সেই করবো। হঠাৎ করে আজকে বললো তার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নাই। এটা কোন সরকার? শোনেন, সব সুর পাল্টে যাবে। শেখ হাসিনা একদিন ঘোষণা দেওয়ার পরে কি বললো, না এই বাটপার আদম ব্যাপারে ইউনুসের বিচার হবে শুনে কি বলছিল, আমরা তো তার কিচেন ক্যাবিনেটে জানি না, চিকেন নাকি কিচেন কিছুই আমরা জানি না। আসিফ নজরুল বলে আমি জানি না, আমার ভাবির পোলা নাসিব নাকি ফাসিব কি যেন একটা আছে, ওরা বলে আমরা কিছুই জানি না, সব ইউনুস করেছে। সব না আসতেই অস্বীকার করে বসছে। এমনকি এখন আমার গাল ফোলা, ভাবির পোলা, পেট মোড়া, যার পাশা পশ্চা দেশ ফুলে, পাশা ফুলে এখন ময়মনসিংহ পাউরুটি হয়ে গেছে, ঠান্ডা মাহফুজ, সেও বলে আমি তো মাস্টার মাইন্ড না, শখ এখনই মাইতে গেল ভাবির পোলা, এখনই কয়দিন পর তো নিজের বাপের অস্বীকার করবো। ওই যে একটা জামাত নেতার কথা শুনেন নাই সংসদে, বলছে আচ্ছা তার বাপ 71 সালে মারা গেছে। এরকম সবাই আছে, নিজের বাপ মাকে আর অস্বীকার। শেখ হাসিনা কে বলতো, এটা বলেছে যে আসতে বাধা নাই, কেন ধরে নাকি আনবে? শেখ হাসিনা তো বলেছে তিনি ডিসেম্বরে আসবেন, ঘোষণা দিয়েছেন। কত বড় মাপের মানুষ হলে এটা বলে আমি তো ডিসেম্বরে আসতেছি। এখন বলে না কেন যে আসতেছেন, আসো এখনই আসো, বলে না কেন? তারা নাকি সালিশ করবে, বিচার করবে, ফাঁসি দিবে, জেল দিবে, শেখ হাসিনাকে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। আর এক ফাত্রা কোন মহিলা একটা আছে, আমি দুঃখিত, কোন মহিলাকে আমি গালি দেই না, এক ফাত্রা মহিলা সংসদে দাঁড়িয়ে বলে শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেবে। কত বড় বেহায়া হইলে এই কথা বলে, কত বড় অরাজনৈতিক বক্তব্য, কত বড় অগণতান্ত্রিক বক্তব্য। শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেবে, এটা কি কোনো গণতান্ত্রিক বক্তব্য? এরকম ফ্যাসিস্ট, এদের চেয়ে বড় ফ্যাসিস্টকে, যে প্রকাশ্য সংসদে বলে শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিবেন। পৃথিবীর কোন আইনে কি ইলেকট্রিক শক দেওয়া যায়? বাংলাদেশে কোন আইন আছে না ফাঁসি দিতে পারেন? উনি যদি বলতো শেখ হাসিনাকে আদালতে ফাঁসি দিবে, আমরা কিছুই বলতাম না, সে তার মতো বলতেই পারে, কারণ পাগলে কি না কয় পাড়ায় কি না খায়, বলুক। কিন্তু যখন তিনি বলেছেন তাকে ইলেকট্রিক শক দিবেন, ওই নারীকেও যদি আওয়ামী লীগ কোনোদিন আসে ইলেকট্রিক শক দেয়, আমি বাধা দিব না, এটা কইরো না বাবা। হ্যাঁ, একজন লিখছে যে ওই মহিলার হাদিমাদি ছিঁড়ে ফেলবে, আমি তার পক্ষে না ভাই। তার এই কথার কৈফিয়ত তাকে দিতে হবে, এই কৈফিয়ত আমরা নেব। আপনি একজন নারী হয়ে কিভাবে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বলেন ইলেকট্রিক শক দেবেন? ছাত্রলীগ আপনাকে শক দিবে আমরা জানি, জনগণ আপনাকে ইলেকট্রিক শক দেবে আমরা জানি। সেদিন আমরাই প্রতিবাদ করব, আপনাকে শক দিতে দেব না। আমি শেখ ফরিদ দাঁড়াবো, আপনাকে যেন ইলেকট্রিক শক না দেয়। কিন্তু আপনি বলে ফেলেন একজন নারী হচ্ছে, এই আপনি নারী, আবার সাংসদ, ছি। এরা দেশের গণতন্ত্র, এরা গণতন্ত্র বুঝে? এরকম ছাত্রা মানুষ যখন সংসদে যায়, যারা গণতন্ত্র বুঝেন, এদের দিয়ে আপনি কি দেশের এই জন্যই তো শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে যাবে, বেড়ে গেছে। এই ছবিটা মনে আছে ফরিদ ভাই, এই ছবিটা মনে আছে যখন তিনি আসামের দিকে গিয়েছিলেন, মেঘালয় দিয়ে। মেঘালয় তিনি বলেছেন দাফন হয়ে গেছে। হ্যাঁ, যার দাফনই হয়ে গেছে তাকে তদন্ত করতে হবে কেন, বাতিল করতে হবে কেন? দাফন তো হয়ে গেছে। এখন আমাদের এই মুসলেকা শিলং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দাফন হয়ে গেছে,
তাহলে 23শে জুন সেনাবাহিনী কাদের জন্য নামিয়েছিল? আমি বলেছি তো, আগামী 23শে জুনের আগে বাংলাদেশের নেটো বাহিনী যদি না মানে ডিপ্লয় করে এই সরকার টিকবে না। আপনি লিখে রাখেন, অস্তিত্ব হারিয়ে ফেলবে। বলে আওয়ামী লীগ নাই, দাফন হয়ে গেছে। ওয়াকারকে একটু ব্যারাকে যাইতে বলেন না, দেখি উনি সংসদে ভবনে ঢুকতে পারেন কিনা। আমি লিখিত দিতে পারলাম, যেদিন বাংলাদেশে সেনাবাহিনী, এই ওয়াকার বাহিনী, এই মিলিটারি বাহিনী, এই পাকিস্তানি মিলিটারি বাহিনী ব্যারাকে ফিরে যাবে, 7 দিনের মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে মানুষ জুতা মারবে। আর ভাবি পোলারা তো রাস্তা থেকে, ঘর থেকে বের হইতে পারবে না। জামাতেরা তো মসজিদেও যায়, নামাজ পড়তে পারবে না, রাস্তার মধ্যে পাবলিক যাইতে ধরবে, ফাতরামি ছুড়াই ফেলবে এই সমস্ত বক্তব্যের। আর তারেকের সামনে ছাত্রদলের এই নেতাটা বললো, আমরা সারা দেশে আওয়ামী লীগের সবগুলো অফিস আমরা পুড়িয়ে দিয়েছিলাম। মানে মামলার 1 নম্বর আসামি সে হয়ে গেল কিন্তু। এবং তিনি তার রাষ্ট্রকে আপনি দেখেন, এরা বলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, কিন্তু এরা যে আলট্রা ফ্যাসিস্ট। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পার্টি অফিস এরা জ্বালিয়ে দিয়েছে ছাত্র দলের সভাপতি। আচ্ছা, আগামীতে যদি ছাত্র দলের অফিসগুলো এদের জ্বালিয়ে দিতে হবে না, একটাও থাকবে না। সমস্যা হলে এই জায়গায় আমি ছাত্রলীগকে অনুরোধ করবো, কোনো পার্টি অফিস জ্বালাই দিয়েন না, ওগুলো এমনি মানুষকে দান করে দিয়েন। আর এদের তো পার্টি অফিস সব দখল করা, কয়টা তাদের নিজের পার্টি অফিস আছে, যাই হোক সেটা অন্য বিষয়। এদের পার্টি অফিস তো দূরের কথা, আগামীতে তো বিএনপি নামের পার্টিই থাকবে না। আপনি লিখে রাখেন, বাংলাদেশে আগামীতে হয় আওয়ামী লীগ থাকবে, না কেউ থাকবে না আগামীতে। এই যে সমস্ত কথাগুলো তো দলিল হয়ে আছে। ছাত্রলীগের সভাপতি যদি এই কথা বলতো, এতক্ষণ দেখতেন মসজিদে এগুলো বয়ান করা শুরু করতো। এই যে দেখো কত খারাপ। এখন এটা কোরআনের আয়াত মনে, এটা সূরা মুগির আয়াত মনে হইতেছে, সূরা বগির আয়াত, পবিত্র আয়াত মনে হইতেছে। এর চেয়ে বড় ফ্যাসিস্ট কারা, যারা সরাসরি বলে পার্টি অফিস জ্বালিয়ে দিয়েছে। প্রকাশ্যে আমার ভাবির বলা মাহেদি বলে, হবিগঞ্জে বলে যে থানা জ্বালিয়ে দিছে। আরেকজন কিশোরগঞ্জের নাকি নেত্রকোনার এক ছাত্র দলের নেতা বলেছে সে গাড়ি জ্বালাই দিছে। প্রকাশ্যে বলে, এরা রাষ্ট্রাক্ষী। এবং একই যখন অ্যারেস্ট করবে, এই পার্টি অফিস জ্বালায় দেওয়ার যে জ্বালায় পড়ে দেওয়া তো ফৌজদারি অপরাধ, এবং আপনাকে নন ভ্যালুয়েবল ওয়ারেন্ট। এরা যখন ধরবে তখন বলবে গণতন্ত্র খতরে নেই। কিন্তু যে লোক পার্টি অফিস, এরা এবার গণতান্ত্রিক রাজনীতি করবে, এরাই গণতন্ত্রের পাহারাদার। অন্য দলের পার্টি অফিস জ্বালায় দেওয়ার এখন গণতন্ত্রের ঠিকাদার হয়ে গেছে। তবে এটা ভুগতে হবে। এই কথা বলে তারেক রহমানকে বিপদে ফেললো এবং সে নিজেও বিপদে ফেললো। ছাত্র দল এমন উষ্টা খাবে এই বক্তব্যের জন্য, দেখতে পাবে। জি, ইরান নিয়ে একটু কথা বলি। ইরানের সবাই গেল, আমাদের বিশাল একটা প্রোগ্রাম হলো। বাংলাদেশে জুলাই এত লোক মারা গিয়েছে বলে শেখ হাসিনা যারা ফাঁসি যায়, তারা খামেনির যেখানে 40,000 লোককে হত্যা করা হয়েছে সেখানে তারা গেল। কি আর বলবো, মানে নিজের পেটের পোলা যদি আফিম খায় কোনো সমস্যা নাই, অন্য যদি একটা বিড়ি খায় না, বিড়িতে 2টা টান দেয়, তাহলে মনে করেন বিরাট অপরাধ। শেখ হাসিনার যে অভিযোগ তিনি কয়েকশো মানুষ মেরে ফেলছেন, তাদের অভিযোগ যদি সত্য হয়, এই যার জানাজায় গেল, যারে মহা বিপ্লবী ঘোষণা করলো, আবার দেখেন বাম হাত ওঠা, এটা কিন্তু ডান হাত না, বাম হাত, এক হাত ভাঙা, ঠিক আছে। দেখ আরো প্রায় এমনি বেশিরভাগই অনেক আমি বাহাতি দেখেছি। বাংলাদেশে বাহাত তুলে আপনাকে বলবে এটা অধর্মের কাজ। তো এই ফ্যাসিস্ট, এটা আলট্রা ফ্যাসিস্ট। শেখ হাসিনা ফ্যাসিস্ট হলে এটা আলট্রা ফ্যাসিস্ট, যে তার নিজের 1200 নারীকে পিটিয়ে মেরে ফেলেছে শুধু মাথায় কাপড় না দেওয়ার জন্য। কত বড় হারায় হারাম দাদা এই কষাই খোমেনি। এর জানাজাতে তো আমি পেশাব করতেও যাবো না। এই খোমেনির কবরে তো আমি পেশাবও করবো না। এরকম একটা জঘন্য, এরকম একটা ফ্যাসিস্ট, এরকম একটা আলট্রা ফ্যাসিস্ট, এই কষাই তেহরানের কষাই, যে 1200 নারীকে সরাসরি 1 বছর তো কয়েক মাসে হত্যা করেছে, আর 80,000 মানুষ মেরে ফেলেছে। সে ফ্যাসিস্ট না, আর শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেল। যাদের উপর অভিযোগ যে শেখ হাসিনা অমুকে মেরেছে তোমাকে, সেগুলো থেকে জিন্দা ফিরে আসছে, বেহেশতের হরিদের চাপে ঠেলা ফিরে আসছে। আর এই আলট্রা ফ্যাসিস্টের জানায় যা নিজের মনে করে গণতান্ত্রিক। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কষাই হচ্ছে এই তেহরানের কষাই। আমি বললাম তো, এই তেহরানের কষাইয়ের এই খোমেনির কবরে তো আমি পেশাবও করতে যাবো। আমার কাছে 1 কোটি টাকা দিতে তুই একটু শুধু পেশাব কর, তাও করবো না। এত জঘন্য, যত বড় হত্যাকারী এই কষাইয়ের পক্ষে যারা জানাজা করতে গেছে, এটা গেল গণতান্ত্রিক কথা। আর গণতন্ত্রের ভাষায় বললাম, ধর্মীয় ভাষায় বলি, বাংলাদেশে মৌলবীরা তো ফতোয়া দিয়েছে, যারা ইরানের খোমেনির জানাজা গেছে তাদের নতুন করে কালেমা পড়তে হবে, তাওবা পড়তে হবে, মৌলবীরা করেছে। এবং এও বলেছে সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে
এই সবচেয়ে বেশি মুসলমান হত্যা করেছে এই খোমেনিরা, এটা আমি বলি নাই। মহা বড় পণ্ডিত কি মহসিন কি যেন মৌলভী মহসিন, তারপরে রাজ্জাক বিন ইউসুফ এরা বলেছে যে এদের জানাজা করা যাবে না, এরা কাফের। আরো ধর্মীয় দৃষ্টিতে যদি যাই, এরা 3-4 খলিফা তত্ত্ব তো মানেই না, খোলাফায়ে রাশিদিন। ইসলামের মুসলমানরা খুব বিরাট কিছু মনে করে। ইরানিদের কাছে তো খোলাফায়ে রাশিদিন, এক ইরানির সাথে আমি খোলাফায়ে রাশিদিনের সাথে আলাপ করে গেছে, সব পাত্তাই দিল না। তারপর আরো কয়েকজনের সাথে ইরানিদের আলাপ করলাম, খোমেনি নিয়ে আলাপ করি, সরি 4 খলিফা নিয়ে আলাপ করে হাসে। কিসের কোন খলিফা? 3 জনকে তারা কাফের মনে করে। তারা অভিশাপ দেয় উমর, ওসমান এবং আবু বকরের উপরে অভিশাপ দেয় তারা ইরানিরা। অভিশাপ না দিলে তাদের দোয়াই হয় না, তারা প্রত্যেক ওয়াক্তে এগুলো দোয়া করে, এদের বিরুদ্ধে বরদোয়া করে, এদের অভিশাপ দেয়, আল্লাহ এদের দুজকে পাঠায় এগুলো বলে, এবং এদের মুসলমানই মনে করে। এবং অনেক সাহাবিকেরা মুসলমান মনে করে না, শিয়ারা। তো সেই শিয়াদের জানাজা আপনি কেন গেলেন? যারা শিয়া এই ইয়ের জানাজায় গিয়েছে, বাংলাদেশের কিছু বাটপাহাড় মারা গেছে 4 মাস আগে, বাংলাদেশে কিন্তু গায়েবানা জানাজা পড়ে ফেলছে একবার। এক ব্যক্তি 2 বার জানাজা পড়া যায় 4 মাস পরে? ইসলামের দৃষ্টিতে 4 মাস পরে জানাজা পড়া যায় না। আবার সেখানে বিএনপির পক্ষে গেলেন স্পিকার, জামাতের একজন নেতা গেছেন, এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি গেছে। জি, তো এদের তো বলছে তওবা করতে হবে, এরা কাফের হয়ে গেছে, বলছে এদের ঈমান নাই, বলেছে মৌলবীরা। আপনি দেখেন ইউটিউব সার্চ দিলেই পাবেন, বড় বড় মৌলবী, ওরা আপনার আমার মতো লোক না, বড় বড় মৌলবীরা বলেছে। তাদের জবাব দেখ, তারা তো কাফের হয়ে গেছে, তাদের ঈমানই নাই। আর দেখেন এত বড় বড় ছবি, বঙ্গবন্ধুর ছবি হারাম, ইমাম খোমেনির ওই ফাতরা কসাই তেহরানের খোমেনির ছবিতে ফুলের মালা দেওয়া আরাম, বঙ্গবন্ধুর ছবিতে যেদিন ফুল দেবো আমি শেখ ফরিদ, সেদিন বলে হারাম, ফরিদ হারাম কাজ করলো। একটা বঙ্গবন্ধুর ছবিতে ইসলাম কত, ইসলাম কত। কিন্তু ইরানের খোমেনির 4 মাস পরে জানা যায় ছবিতে গেলে ওইখানে ফুল দেওয়া, ওইটা আমার হারাম। এই হলো বাংলাদেশের মুসলমান, এই বাংলাদেশের এই জামাতি মুসলমান, ফাতরা মুসলমান যেগুলো, এরা তো মুসলমান না, এরা হলো মওদুদি মুসলমান, এরা তো মুহাম্মদের উম্মত না, এরা হলো মওদুদির উম্মত, মগা মওদুদির উম্মত। এই শিরোনামটা প্রথম আলো খামেনির জানাজা দেখিয়ে দিল পৃথিবী ভাগ হয়ে গেছে। হ্যাঁ, ওই প্রথম আলো তো পৃথিবীর বিপ্লব করে ফেলছে। প্রথম আলো আমেরিকার টাকা খায় এই শিরোনাম করছে, ফাইন না? টাকা খায় আমেরিকার, দালালি করে আমেরিকার, আওয়ামী লীগ খরিজে খোমেনি আনা যাবে। হ্যাঁ, পৃথিবীতে ভাগ হয়ে গেছে, পৃথিবীর ভাগ হয়ে বুঝাই দিয়েছে যে এই কসাই খোমেনির পক্ষে যারা থাকবে তারা আল্ট্রা ফ্যাসিস্ট, আর যারা যাবে না তারা হচ্ছে গণতন্ত্রপন্থী। এই কসাই খোমেনির আসলে তো ভাগ হয়ে গেছে, ঠিকই বলছে। জানাজায় প্রমাণ করে দিল পৃথিবীতে বহু মানুষ আছে যারা এরকম কসাই আল্ট্রা ফ্যাসিস্টের পক্ষে কথা বলে, আমার এর বিভিন্ন দেশে গণতন্ত্রের জন্য কান্নাকাটি করে। পৃথিবীতে ভাগ হয়ে গেছে, যারা গেছে সব আল্ট্রা ফ্যাসিস্ট, সব ফাত্রা, কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না, কেউ না। গণতন্ত্রে বিশ্বাস করলে কেউ খোমেনির জানাজায় যেতে পারে, খোমেনির সংবর্ধনা, খোমেনিকে শ্রদ্ধা জানাতে পারে? দেখো মানুষ হত্যাকারী 80,000 মানুষকে মেরে ফেললো, 1 বছরে 80,000 মানুষ মেরে ফেললো, নিজের দেশের নাগরিককে মেরে ফেললো, সেই লোকটা জানা যায়? বাবারে বাবা, এরা হলো আরেক ফাত্রা, এরা না মুসলমান না গণতন্ত্রের পক্ষের মানুষ। জি, বাংলাদেশ কিন্তু বিশাল একটা কাজ করছে কালকে সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবস এখানে পালন করা হয়েছে। জি, এখন তো বাংলাদেশ হয় আমেরিকা বাংলাদেশের কলোনি হয়ে গেছে, নাহলে বাংলাদেশ আমেরিকার কলোনি হয়ে গেছে, দুইটার মধ্যে একটা তো হয়েছে। এখন বাংলাদেশের লোকের উচিত রোহিঙ্গাদের মতো আমেরিকার লোকদের পাসপোর্ট দিয়ে দেওয়া, যে আমেরিকানরা বাংলাদেশি। এখন আরেকটা মজার জিনিস হলো এই ব্যাপারে, চিঙ্কু বামদের আব্বা কি আব্বা সিরাজুল ইসলাম চৌধুরী বলেছিলেন, আমি নিজের কানে শুনেছি, তার লেখাতেও আছে, তার সাথে মুখোমুখি ওগুলো বলেছি। তিনি বলেছেন যে মৌলবাদ আর পুঁজিবাদ এরা উপরে উপরে ঝগড়া করে, ভেতরে ভেতরে এক। এরা সারাদিন কিন্তু ইসলামের শত্রু বলে আমেরিকাকে, আমেরিকার ধ্বংস চায়, আবার আমেরিকার বিষয় চায়। এরা কিন্তু উপরে উপরে বলে আমেরিকার বিরুদ্ধে, আবার দেখেন আমেরিকার কত বড় গোলাম, আমেরিকার স্বাধীনতা দিবস বাংলাদেশে পালন করে। আমি আগামীতে ক্ষমতায় আসলে সংসদ প্লাজার পাশে নয়, আমি শুধু অন্য জায়গায় মঞ্চ করে ভারতের স্বাধীনতা দিবস পালন করবো, দেখবেন আমাকে, আমি তো পালন করব। কারণ পাকিস্তানের স্বাধীনতা দিবস এই বাংলাদেশে পালিত হয়েছে, আমেরিকা রয়েছে। আমি শেখ ফরিদ বাংলাদেশে ভারতের স্বাধীনতা দিবস পালন, তখন দেখবেন আমাকে ভারতের দালাল হয়ে গেছে শেখ, হিন্দুদের দালাল হয়ে গেছে শেখ ফরিদ, নরেন্দ্র মোদীর দালাল হয়ে গেছে শেখ ফরিদ, দেখলে বলবে। কিন্তু বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করলে কেউ পাকিস্তানি দালাল হয় না, আমেরিকার দিবস পালন করলে সে আমেরিকার দালাল হয় না। কিন্তু যেদিন ভারতের কেউ পালন না করলে আমি করবো। এই স্বাধীন কেউ কিন্তু ভারতের স্বাধীনতা দিবস পালন করেনি, খোদা আওয়ামী লীগ না।
আমি পালন করব। আমি আগামীতে আপনার চ্যানেলে সেটা লাইভ প্রচার করবে, আমার যারা টেকনিক্যাল টিম থাকবে তারা আপনার ওখানে লাইভ প্রচার করবে। আমি ভারতের স্বাধীনতা দিবস বাংলাদেশে পালন, তখন দেখবেন মন্তব্য এখানে কি করে, বলবে গণতন্ত্র খতরে মে, ইসলাম খতরে মে, স্বাধীনতা খতরে মে, বাংলাদেশ ভারত বেঁচে তো দিছে পরে, শহীদ এখন ভারত। তো আপনাকে ইসরায়েলের সমর্থক এখানে বানানো, এরা খামেনিকে পচাচ্ছে, যেখানে খোঁজ আমেরিকার বড় অংশ যে বিরুদ্ধে ছিল ইসরায়েল এই যুদ্ধের পক্ষে, এটি প্রমাণিত এরা ইসরায়েলের সমর্থক। আমি শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, মানে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকতে একটা ভিডিও করেছিলাম, এবং কয়েক বছর আগে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকারও কয়েক বছর আগে, ছেড়ে দেওয়া, উচ্ছে দেওয়া। আমি বলেছিলাম এই বাংলাদেশে যেদিন ইসরায়েলকে স্বীকৃতি দিবে সেটা জামাত বিএনপি সরকার দিবে, আমি আগেই বলে রেখেছি। আমার ভিডিও সেগুলো পাবেন, ভয়েস অফ এথিস্ট তখন নাম ছিল, এখন ভয়েস অফ ফ্যাক্ট, ওইখানে এগুলো আছে, এবং আমার চ্যানেলও আছে, আমার ফেসবুকেও আছে, দেখতে পাবেন। তখন তো আমি ইউটিউব চালাইতাম না, আমার ফেসবুকে এগুলো আছে। বলেছি তো যে ইসরায়েলকে আমি লিখেছি যে ইসরায়েলকে স্বীকৃতি দিবে। আপনার মনে নাই যে তাইওয়ানের এম্বাসি খুলেছিল ঢাকায় একবার, মনে আছে তো? 2001 নাকি 2 নাকি 3, মনে আছে তো? ইসরায়েলকে স্বীকৃতি এই বিএনপি জামাতে দিবে যদি টিকতে পারে, তারাই স্বীকৃতি দিবে, আওয়ামী লীগ বরং দিবে না। কিন্তু উচিত ছিল, আমেরিকা উচিত ছিল, করাবে এটা, আমেরিকা এটা করতে বাধ্য করাবে, করবে। অবশ্যই করাবে, করতে বাধ্য হবে না। এই গোলামদের বলবে তোরা আবার ক্ষমতায় বসাবো, তুই শুধু স্বীকৃতি দে। আমি বলেছি তো, শুধু আমেরিকা না, ভারত যদি বলে যে জামাত তোমাদের আমরা ক্ষমতায় বসাবো, তোমরা প্রতিদিন সকালে বাইতুল মুকাররমের মসজিদের সামনে গরুর মুদ খাবা প্রতিদিন। কালকে জামাতার আমি কব, নরেন্দ্র মোদীজিকে বলবে, অমিত শাহকে বলবে, আব্বা কবে তুমি বলো আব্বা, আমরা কালকে থেকেই খাবো। কালকে যদি বলে, মানে ভারত যদি বলে তোদের আমরা ক্ষমতায় বসাবো, গরুর মুদ খাবি প্রতিদিন বাইতুল মুকাররমে, রাজি হয়ে যাবে। যে প্রত্যেক জুম্মাবারে গরুর মধ্যে মসজিদ পরিষ্কার করবি, রাজি হয়ে যাবে। আপনি লিখে রাখেন, কালকে স্বীকৃতি দিলেই। এরা শুধু ক্ষমতা আছে, আর কিছুই না। এরা দেখেন না ধর্মকে কিভাবে ব্যবহার করে, যেমন এরা লুচ্ছামি করে। এখানে গিয়ে জামাতের আমির বলছে, মানে আমেরিকা হচ্ছে বাংলাদেশের জনগণের পরীক্ষিত বন্ধু, জামাতের পরীক্ষিত বন্ধু, বাংলাদেশের জনগণের নয়। বাংলাদেশের বন্ধু কে নয়, কে নয় এটা, কিন্তু জামাতের বন্ধু এটা আমরা নিশ্চিত, এটা আমরা নিশ্চিত, এটা আমরা বুঝতে পারি, এটা আমরা বুঝতে পারি। আচ্ছা, আমেরিকার বন্ধুকে ইসরায়েল, ইসরায়েলের বন্ধুকে আমেরিকা, আবার বাংলাদেশে জামাতের বন্ধুকে আমেরিকা, আমেরিকার বন্ধুকে জামাত, তাহলে কি হইল? কি দাঁড়াইলো বিষয়টা? আর আমাদের বলা হয় ইসরায়েলের দালাল। আমরা যখন বলি অবশ্যই ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া উচিত বাংলাদেশের, কারণ বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বীকৃতিকারী দানকারী দেশ হচ্ছে ইসরায়েল, অবশ্যই এটা আমাদের স্বীকৃতি দেওয়া উচিত, এটা আমাদের মেনে নেওয়া উচিত। আমি মনে করি আগামীতে আওয়ামী লীগ অ্যাকসেপ্ট করে নাই সেটা, এটা করা উচিত ছিল। এখনো আওয়ামী লীগের উচিত যে স্বীকৃতি দেওয়া, যে অবশ্যই আমরা স্বীকৃতি মেনে নিলাম। 71 সালে প্রথম আমাদের বই লাগে যে প্রথম স্বীকৃতিকারী দানকারী দেশ। এখন যুক্তি দিবেন যে যুক্তিতে নেওয়া হয় না, যে বলবে যে ইহুদিরা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সুবিধা দিয়েছে, এটা ইহুদিদের কথা বলবে। কিন্তু এখন কি বাদ রেখেছে? বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তো বলেই দিয়েছে, যে বুদ্ধিজীবীর নাম নিয়েছেন বাটপাড়ায় ফাত্রা বুদ্ধিজীবী মহিউদ্দিন তো বলেছে যে সোভিয়েত ইউনিয়ন আর ভারত ষড়যন্ত্র করে দেশ স্বাধীন করছে, তারা দেশের স্বাধীনতা মানে না। আপনি যে ইসরায়েলেরটা মানলেন না, তাতে তো এটা বাদ রাখে, আপনি ভারতেরটা মানলেন, সেটাই তো তারা মানে না। বরং আপনি ইসরায়েলকে স্বীকৃতি দিলে, আজকে ইসরায়েলের সাথে বাংলাদেশের যদি রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক থাকতো, এই বাংলাদেশ 20 বছর আগে, 30 বছর আগে সিঙ্গাপুর হয়ে যেত, এবং হয়ে যাবে। আমি শেখ ফরিদ যদি কখনো রাজনৈতিক ক্ষমতা আমাকে, আমি পলিসি মেকিং এ থাকি, আমি বলবো ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, আমি করাবো, যদি আমি কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে পলিসি মেকার। ছাত্রলীগের এই ছেলেটা বলছে জিপ টেনে ছিঁড়ে ফেলা হবে, এবং শাওনের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে। জুলাইকে যারা কটাক্ষ করে, অস্বীকার করে, তাদের টেনে ছিঁড়ে ফেলা হবে। এটা কে বলছে? এটা কি নামের? আমার ভাবির ছেলের নাম আবিদুল ইসলাম খান, ছাত্র দলের ইউনিভার্সিটির নেতা। ও, মুক্তিযুদ্ধ না গালি দিলে কেউ কানও ছিঁড়ে না, মোচও ছিঁড়ে না, দাড়িও ছিঁড়ে না। আর শুধুমাত্র এতটুকু বলছে জুলাইকে কটাক্ষ করছে আমার ভাবির পোলা, এই যে কি এক মায়ের পেটের দুই ভাই, শিবির আর ছাত্রদল। আর আজকাল তো বিএনপির কথা বলাই হয়েছে যে তারা দুই বাপের এক পোলা হচ্ছে জামাত বিএনপি। তারা তো এগুলো বলবে। জুলাইয়ের জন্য তোমার এত
হাদি মাদি ফেটে যায়, তাহলে মুক্তিযুদ্ধকে নিয়ে তোমরা যে কটাক্ষ করেছো ভাবির পোলা, তোমাদের আমরা কি করব, সময়ের জন্য অপেক্ষা। এই যে একটু আগে ছাত্র দলের এক নেতার একটা বয়ান দিলেন, ছাত্রলীগের অফিস আওয়ামী লীগের অফিস করেছে, আরেকটা বয়ান দিলেন শাওনের জিপ ছেড়ে ফেলবে, তা আমরা কি বসে থাকবো? শাওনের তোমরা একটা লোম ছিঁড়তে পারবা? করে দেখো না বাবা, এত ব্যস্ত হয়েছো কেন? এগুলো বলতে থাকো, এগুলো লিখতে থাকো, এগুলো আমাদের জানাইতে থাকো, যত এগুলো বলবো ততই আমাদের সুবিধা হবে। জুলাই কটাক্ষ করলে তুমি যদি জিপটা এনে ছিঁড়তে চাও, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে, ৭২ সংবিধান নিয়ে, জয় বাংলা স্লোগান নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে তোমরা যে কথা বলেছো, তোমাদের কি করা হবে বাবা? তোমাদের শাশুড়ির হাদি মাদি যদি পাবলিক ছিঁড়ে ফেলে, ঠেকাইতে পারবা ভাবির পোলা? পারবা না। এগুলো বলো। আমাদের জামালপুরে একটা কথা আছে, কাঠ খেলে আংরা হাঁকতে হয়। আমার ভাবির পোলারা ছাত্র দলেই থাকুক, শিবিরেই থাকুক, তারপরে ন্যাশনাল কটকটি, ন্যাশনাল কি বৈষম্য বিরোধী ভাবির পোলারা দিকের দলেই থাকুক, যে এরা তো সব এক, আসলে আসলে তো এদের সবই এক। এই ভাবির পোলার এগুলো বলে নিজেদের যে কি মনে করতেছে, তুমি যদি জুলাই, তথাকথিত জুলাই সন্ত্রাসকে যদি আপনার সাথে একমত না, ফিলিস্তিনের সাথে একত্রতার জন্য ইসরায়েল স্বীকৃতি দেন কেন? ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়ে ইসরায়েলকে, ফিলিস্তিনের সাথে একাত্মতা ঘোষণা করে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া যায় না? তুরস্ক দেয়নি, ইরান তুরস্ক দেয়নি, দিচ্ছে, আমিরাত হ্যাঁ দিচ্ছে, কাতার দিচ্ছে, দেয়নি। না, আমিরাত তো মিশর, সেদিন দিবে। জর্ডান। তুরস্ক তো বহু আগে দিয়ে রাখছে, জর্ডান দিয়ে রাখছে, মিশর দিয়ে রাখছে। আপনি কি তুরস্কের এবং সাথে বড় সৌদি আরব মুসলমান হয়ে দিচ্ছিল, গেছেন? কিন্তু সৌদি আরব দিচ্ছিল এই যুদ্ধের সৌদি আরব কারণে যে দিল। সৌদি আরব যে গোপনে আব্রাহাম অ্যাকর্ডে সাইন করে নাই, সেটাই আমরা কিভাবে জানবো? আপনি হয়তো ভুলে গেছেন, মনে করে দেয়া আবার আওয়ামী লীগ মানে ৪-৫ বছর আগে সৌদি আরবের এক প্রিন্সিপাল ছিল, যদি ইরানে হামলা করে আমাদের কোনো আপত্তি থাকবে না। সুতরাং বুঝতেই তো পারি তারা কারা। আমরা কি ইরানের চাইতে, তুরস্কের চাইতে, তারপর দুবাইয়ের সাথে বড় মুসলমান হয়ে গেলাম স্বীকৃতি দিলে? আর ফিলিস্তিনিদের জন্য যে আমরা ফিলিস্তিনের জন্য করি মাই মাই, মায়ের চোখে পানি নেই। মাইয়া মানে মা, গ্রামের ভাষা আমাদের চরের লোক বলে, মারে বলে মাইয়া। ফিলিস্তিনির জন্য করো মাই মাই, মায়ের চোখে পানি নাই। ফিলিস্তিনিরা ৭১ আমাদের পক্ষে ছিল, ওদের বদমাইশ গুলোদের পক্ষে আমি কেন যাবো? আমি কোন কারণে যাবো? আমি, আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে, এবং ঐতিহাসিক যে আরব বিভিন্ন দেশে গেছে, তারা দেখবে সেখানে বাংলাদেশের মানুষ কিন্তু মন থেকে যেমন রোহিঙ্গাদের পছন্দ করে না, আরবের মানুষগুলো কিন্তু ফিলিস্তিনিদের পছন্দ করে না। না, শুধু আরব, কোন আরব রাষ্ট্রই পছন্দ করে, কোন আরব রাষ্ট্রই না। ইরানে তো তাফালিং করে যে ফিলিস্তিন, কয়জন ফিলিস্তিনের জায়গা দিছে ইরানে, এত ফাতরামি করে, এত জজবা, কয়টা ফিলিস্তিনে ইরানে জায়গা কোন দিয়েছে? দেশটা রোহিঙ্গাদের নিয়ে জায়গাতে রাজি হবে? কোন মুসলিম দেশটা? একজনও না, তাদের একজনও দিবে না মরুভূমি জায়গা। বিশাল জায়গা আছে না, বিশাল জায়গা আছে তাদের। আরে ভাই, আমাদের তো এরা মুসলমানই মনে করে। আরবরা কি আমাদের মুসলমান মনে করে? আমাদের মনে করে মিসকিন আর আধা মিসকিন। মুসলমান, আর বলে আধা মুসলমান। পৃথিবীতে বাংলাদেশের মানুষ অন্য দেশে গিয়ে মেয়র হইতে পারবে, প্রেসিডেন্ট হইতে পারবে, আরবে যায় একটা মেয়ে বিয়ে করে দেখাক না, শুক্রবার দিন গর্দানটা আলাদা করে ফেলবে। একটা মেয়ে বিয়ে করে দেখাক না দেখি, আরবের দেখাক না দেখি। কিন্তু বরিশালের লোক কিন্তু জাপানের সনি কোম্পানির আত্মীয় স্বজন বিয়ে করে ফেলা, বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদের বিয়ে করে ফেলে। একটু দেখাক না দেখি। সৌদি আরবে গিয়ে, সৌদি আরবের সবচেয়ে যে বেদুইন যে এখনো আরবের মরুভূমিতে রাখালের দুম্বা উট চালায়, তার মেয়ের বিয়ে করে দেখাক না বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ বা ভারতের মুসলমান। থাকবে নাকি? ঘাট থাকবে মাথার সাথে, শুক্রবার দিন তো নামাই ফেলবে। এদের জন্য আমাদের এত বক্তব্য। এই যে কি চারটা ব্রিগেডের নাম রাখছে, আবু বক্কর, উসমান, ওমর আলী। এটা সৌদি কেন আরবের করলো আমাদের ভাই? মিসকিন এটা কেন করলো? এটা কেন করলো? এটা করলো হইলো যে বাপদাদার নাম নাই, সান মন্ডলের ভাই, মানে বাপদাদার নাম নাই তো, এরা আত্মপরিচয় সংকটে ভুগতেছে, নিজের বাপদাদার নাম বলতে পারে না, সেই জন্য বাপদাদার নাম বাড়ি করতেছে 1400 বছর আগে। ধর্মের তো পাতাই দেয় না। ওই আবু বকর, উসমান আলী বংশধরে আমাদের মিসকিন মনে করে, তাদের নামেই রাখে। মানে এদের আকল কোথায় গেলে এটা হয়? কোন মুসলিম দেশ এটা করছে? দেখেন তো একটা মুসলিম দেশ এরকম। কোনোটাই করে নাই। প্রশ্ন খোদ ইরানেও নাই। ইরানের জন্য এত জজবা, এই যে বললাম তো, মোর ক্যাথলিক দেন দা পোপ, মোর মুসলিম দেন দা মক্কার ইমাম, মোর মুসলিম দেন দা ইরান, মোর মুসলিম দেন দা তুর্কি। মানে এরা কই থেকে, মানে দেখলো যে ভারতের মুসলমানেরা
পাকিস্তানের মুসলমানেরা আওরঙ্গজেব, লুটেরা, বাবর এদের আব্বা বানাইছে। এরা দেখলো আমরা আর আফগান তুর্কি হবো কেন? এইবার বাংলাদেশের সেনাবাহিনীর কিছু অশিক্ষিত লোক বর্বর সাম্প্রদায়িক পেয়ারা পাকিস্তানিরা আমরা একটু আরো বড় হয়ে যাই, তাই এরা নাম দেখে দিল 4 খলিফার নামে। 4 খলিফার 3 খলিফা নৃশংসভাবে মারা গেছে মুসলমানের দ্বারা, তাদের নামে রেখেছে। মানে এইরকম ফাত্রা এই বাংলাদেশের সেনাবাহিনী। এদের আকল তো নাই। দেখেন, আকল থাকলে তো আর কেউ আর্মি হয় না। আকল যারা আছে সে আর্মি হয় নাকি? আর্মিরা কি জানে রাজনীতি সম্পর্কে? কিন্তু তারা সাম্প্রদায়িক হয় চরম। যেদিন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আমি দেখেছি আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা লিখে গাছের মধ্যে প্যারাক মেরে রেখে, তখনই বলছে সেনাবাহিনী সব হিজবুত তাহরীর। কিসের হিজবুত তাহরীর? নিষিদ্ধ হয়ে সে বাংলাদেশ সেনাবাহিনী হিজবুত তাহরীর তলে তলে। এই বাংলাদেশ সেনাবাহিনী তো এই যে মুক্তিযুদ্ধ সরকারকে উচ্ছেদ করেছে। মোল্লা আর মিলিটারি কোনোদিনই বাংলাদেশের মুক্তিযুদ্ধ চায় নাই, চায় না, চাইতে পারে না। তার জন্যই তারা বারবার জুলাইকে রে আমার আরেক ভাবি বলা। কেন সে বলছে জুলাই নেতার এত চেতনা, এত চিকরি, কিন্তু যখন ওই যে তালিবর্ষ ও অন্তস্তাকার হাদি এই পেয়ারা পাকিস্তানি প্রোডাক্ট যখন বললো কোট আন কোট মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জুলাই আন্দোলন, তখন এই ভাবির পোলায়ের নাম কি এর নাম? আবিদুল ইসলাম। কি আবিদুল? নাম আর আবিদুল কোথায় ছিল এই ভাবির পোলা? তখন তো বলে নাই চেতনা নষ্ট হয়েছে। যখন টাকলা ফুয়াদ বলে বাংলাদেশ 71 মুক্তিযুদ্ধ, এটা মুক্তিযুদ্ধ না, 75 সালে দেশ স্বাধীন হয়েছে। শাহরিয়ার কবির, শাহরিয়ার যার একটা আছে, ফাতা আর একটা আছে, মুক্তিযুদ্ধের যখন গালাগালি করে, তখন এই ভাবির পোলা আবিদ কোথায় থাকে? সব আমরা মনে রেখেছি। সময় আমাদেরও আসবে, সব হিসাব নেওয়া হবে। এই সমস্ত তথ্য সন্ত্রাস, কথার সন্ত্রাস, 32 নম্বর ভাঙার ফলাফল, এগুলোর হিসাব তাদের দিতে হবে। এই সমস্ত বয়ান হিসাব তাদের দিতে হবে একদিন। ওই যে এক বাপের, সারা জীবন শুনলাম যে এক বাপের 2 পোলা হয়, এখন শুনলাম 2 বাপের 1 পোলা। এরা তো 2 বাপের 1 পোলা। এই যে এতদিন শুনেছি যে বিএনপিতে আসলে মুক্তিযুদ্ধ ধারণ করে না, কথা সত্য, এদের কথাই বোঝা যায়। যে একজন লিখেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, অতিথি বক্তব্য অসাধারণ। জি ধন্যবাদ অবাকুদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সেই বিষয়টা বক্তব্য একটু দিতে গিয়ে বলেন তো, একটু আমাদের একটু করেন তো এই শ্যামাপ্রসাদ দিয়ে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা মুখার্জি, তিনি হচ্ছেন ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ, প্রখ্যাত রাষ্ট্রবাদী এবং হিন্দু হিতৈষী সমাজকর্মী। তিনি একজন বিজ্ঞ লেখক, বুদ্ধিজীবী। তিনি উপাচার্য ছিলেন, তার বাবাও আশুতোষ মুখার্জি উপাচার্য ছিলেন। তিনি ভারতের রাজনীতিতে, আমি আজকে ওখানে গিয়ে বলেছি, ভারতের রাজনীতিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা মুখোপাধ্যায় হলেন ধ্রুবতারা। তিনি যদি ভারতের জন্ম না নিতেন, হিন্দুদের অবস্থা আরো করুণ হয়ে যেত, ভয়াবহ করুণ হয়ে যেত। ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি আরো নষ্ট হতো। তিনি শ্যামা হক মন্ত্রিসভা, ফজলুল হক সাহেবের সাথে শেরে বাংলা ফজলুল হকের মন্ত্রিসভায় ছিলেন। তিনি ভারতকে ভাঙন রক্ষা করার জন্য একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন প্রথমে, যে ভারতটা যেন না ভাঙে। তিনি যখন ভারত ভাঙন রোধ ঠেকাতে পারেননি, তখন তিনি পাকিস্তান আরো বড় আয়তনে হওয়ার কথা ছিল, সিলেট নিয়ে গেছি আমরা, আমাদের দেশে পড়েছে, মানে তখন পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব সবগুলোই চলে যেত পাকিস্তানের ভিতরে, কাশ্মীর সহ। এগুলো তিনি ঠেকিয়েছেন এবং তিনি ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়েছেন, যেটা তার অবদান অনস্বীকার্য। ভারতের রাজনীতিবিদদের মধ্যে যদি আপনি কাউকে 5 জন যদি আপনি ইতিহাসে লেখেন আধুনিক ভারতের রাজনীতিবিদ, তার মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি অন্যতম। তিনি তার পিতাকেও ছাড়িয়ে গেছে। তার পিতা তো একজন বুদ্ধিজীবী, একজন শিক্ষাবিদ এবং একজন উপাচার্য ছিলেন, কিন্তু তিনি তার পিতাকে অনেক উপরে উঠে গেছেন। তিনি শুধু পণ্ডিতই ছিলেন না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি একজন পণ্ডিত ব্যক্তি এবং অনেক পণ্ডিত পয়দা করেছেন, অনেক রাজনীতিবিদ পয়দা করেছেন, দল সংগঠিত করেছেন। আজকে যে বিজেপি দেখেন, এই বিজেপির আদর্শিক পিতা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আগে দল ছিল পশ্চিমবঙ্গে ইলেকশনে বিজয়ের পরে তারা তার প্রতিকৃতিতে গিয়ে ফুল দিচ্ছে। শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গে নিষিদ্ধ ছিলেন। অদ্ভুত ব্যাপার, তিনি বাঙালি। আমি তাকে নিয়ে গবেষণা করতে গিয়েছিলাম অনেক পরে। আমি বাঙালিদের একটা, আমি যে বাঙালি 38 জন বাংলা ভাষী পণ্ডিত এবং রাজনীতিবিদ নিয়ে আমি নোট করেছি, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ ছিলেন সবার নিচে। ওইটা এখন আমি উপরে তুলে ফেলেছি, কারণ আমি তখন তাকে জানতাম না।
ঠিক আছে, তার যে অবদান, তার বিজ্ঞতা, তার পাণ্ডিত্য, তার সততা, তার জ্ঞান, তার প্রতিভা কারোর সাথে তুলনা হয় না। বাংলাদেশি হিসেবে অবশ্যই বঙ্গবন্ধুকে নাম উপরে রেখেছি, তারপরে যে মানে বাংলাদেশি হিসেবে এটা রাখতে হয়, কিন্তু ভারতের রাজনীতিতে তিনি 1 নম্বরে আছেন। আমি বলেছি যে তিনি ভারতবর্ষের রাজনীতিতে তিনি ধ্রুবতারা। একটাই ধ্রুবতারা, এক নক্ষত্র অনেক হয়, তারা অনেক হয়, আমরা কিন্তু শেষ ধ্রুবতারা। করবো ফরিদ ভাই, শেষ বিষয় হচ্ছে এই আপনার ভাবির পোলারা গোপালগঞ্জ যাবে না যাবে না, একাধিক রিপোর্ট হচ্ছে, কখনো বলা হচ্ছে যাবে না, কখনো বলছে যাবে। ওইখানে আগের বার যে সেনাবাহিনীর যে ইয়েটা পাইছিল তারা, এইবার ওইটা পাবে কিনা ওইটা নিয়ে তারা চিন্তিত। সেটা আমি তো দোয়া করতেছি আমার ভাবির পোলারা গোপালগঞ্জ যাক। আমি তো দোয়া করতেছি। ওই যে জামাতের ফাত্রা একটা নেতা আছে না, তাহের নাই ফাহের, সে বলছিল না দোয়া করতেছে ভারত বাংলাদেশকে আক্রমণ করুক। আমি দোয়া করতেছি গোপালগঞ্জ আরেকবার তারা যাক। ওইবার তো ট্যাঙ্কের ভিতর দিয়ে আসতে পারছিল, এবার একটাও আসতে পারবে না, ফিরে আসতে ট্যাঙ্কও ফিরে আসতে পারবে না যারা যারা যাবে। ওইবার তো সেনাবাহিনীর ট্যাঙ্কে সেনাবাহিনীর পাহারায় ফিরে আসছে, এবার খুব সেনাবাহিনী যারা যাবে একটা ফিরে আসতে পারবে না। আপনি নিশ্চিত যাইতে বলেন না, যাইতে বলেন না। 32 নাম্বার ভাঙার বেদনার হিসাব আগে দিয়ে আসেন, আবার ওইখানে যাক না। আমি তো দোয়া করি যাক, যাক, যাইতে বলেন ভাবির পোলাদের। আমার যত ভাবির পোলা আছে, যারা 2 বাপের 1 পোলা, কেউ 1 বাপের 2 পোলা 3 পোলা, মাও মেলাটি, যাইতে বলেন। ধর্মের ভাষা মেলা, যাইতে বলেন। আমি তো দোয়া করি যাক, যাক, গোপালগঞ্জ যাক না, যাক না গোপালগঞ্জ। আরে ভাই জামালপুরে ঠেলাই গুলাইতে পারবে না আবার গোপালগঞ্জ। আমার ভাবির পোলারা আগে তো বলতাম বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ঠেলা গুলাইতে পারবে না, আগামীতে এক জামালপুর জেলার ঠেলায় এরা কুলাইতে পারবে না। আমার ভাবির পোলা, ভাবিরা, ভাবির পোলারা, ভাবির মায়ের, ভাবির খালাতো ভাই, মামাতো ভাইরা কুলাইতে পারবেন, এক জামালপুর জেলার ঠেলা কুলাইতে পারবেন। শুধু সেনাবাহিনী বেড়াকে ফিরে যাইতে দেন। হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস বুঝাই দিবে। পাবলিকের কথা বাদ দিলাম, পাবলিক যে কি করবে এরা কল্পনাই করতেছে না। আগামীতে তাদের রক্ষা করার জন্য কোনো বঙ্গবন্ধু নাই, কোন শেখ মুজিবুর রহমান নাই যাদের ক্ষমা করবে। আগামীতে শেখ হাসিনাও যদি বলে, যখন শেখ হাসিনা বলে এদের ক্ষমা করে দাও, নিশ্চিত থাকেন কেউ ক্ষমা করবে না, এই কথা মানবে না। শেখ হাসিনার জন্য জান দিয়ে দিবে, শেখ হাসিনার সকল নির্দেশ মানবে, শুধু এই নির্দেশটা মানবে না, এই জুলাই সন্ত্রাসীদের যখন পেটে পাড়া দেন, দেখেন নারী এই পেটে সর্বশেষ